আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। শুরু হচ্ছে আরও একটি নতুন দিন, নতুন কিছু পাবার নেশায় পথ চলা। আজ আমরা এসে উপস্থিত হয়েছি 20 দিনের রাইটিং জার্নির ডে 10, 10তম দিনের আয়োজনে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে কৃতজ্ঞ শিক্ষার্থীরা, তোমরা কারা কারা শুনতে পাচ্ছ আমাকে একটু কমেন্টে জানাও। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। স্বপ্ন পূরণের এই পথে তোমরা যারা লেগে আছো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং 20 দিন পর তোমরা এক অন্য রকমের মানুষ হবে, এ আমার বিশ্বাস। সুতরাং তোমরা যারা লেগে আছো একনিষ্ঠ নিয়তে, কষ্ট করে 10টা দিন বলবো পাড়ি দিয়েছ, আর তো কয়েকটা দিন লেগে থাকো, দেখো নিজের পরিবর্তন। ওয়েল, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, জানিয়েছ। ওকে, যারা পড়তে পারছো না বা রিভিশন করতে পারছো না তারা সত্যিই নিঃসন্দেহে এই কোর্সটার খুব বেশি বেনিফিট নিতে পারবে না। আমার দেওয়া কথাগুলো মানতে পারছো না, হোমওয়ার্কগুলো শেষ করতে পারছো না, তারা সত্যি সত্যি বলছি দিন শেষে বা কোর্স শেষে শুধু আফসোস করবে। এখনো যথেষ্ট সময় আছে, এফোর্ট দাও। বারে বারে ঘুরে ফিরে এতবার জীবনে পরিবর্তনের জন্য কোর্স করার দরকার হবে না। কি করে বোঝাবো তোমায়? সো আমরা আজকের আয়োজনটি শুরু করছি। ক্লাসের সময় ক্লাসের বাইরে অন্য কোনো কথা বলা যাবে না, শুধু আমি যখন কমেন্ট করতে বলবো তখনই কমেন্ট করবে। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। ডে 10, আলহামদুলিল্লাহ আমরা আজকে দশম দিনে যা শিখবো তার শিরোনাম অনেকটা 9-এর সাথে দেখো মিল রয়েছে। ডে 9, সেখানেও এই কথাটি বলা ছিল যে জয়নিং সেন্টেন্সেস ইজি টু অ্যাডভান্স, বাট সাবটাইটেলটা একটু আলাদা। বড় বাক্য ট্রান্সলেশনের রহস্য উন্মোচন। আমরা বড় বাক্য দেখে প্রায়শই হতাশ হয়ে যাই, কোথা থেকে শুরু করব। সেইগুলোর একটা চমৎকার সমাধান ঘটবে আজকের ক্লাসে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা গতদিনে যেহেতু জয়নিং কিনোট 5 পর্যন্ত পড়েছিলাম, আজকে আমাদের শুরু হবে 6 থেকে। 6-এর শুরুতে আমরা যেটি দেখব সেটি হচ্ছে ইন অর্ডার টু। ইন অর্ডার টু সাধারণত কোনো কিছু উদ্দেশ্যের জন্য ব্যবহৃত হয়, উদ্দেশ্য প্রকাশে। এটা দিয়ে বাক্যকে কিভাবে চমৎকার করে সাজানো যায় বা এর সাথে আরও কী ধরনের রুলসগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে টাইপ 1 মানে হলো সিমিলার সাবজেক্ট আর টাইপ 2 মানে হলো ডিসিমিলার সাবজেক্ট। সেইভাবেই মোটামুটি সাজিয়েছি পুরো আয়োজনটি। তো এই আয়োজনটি শুরু করার পূর্বে একটু জানতে চাই তোমরা আমার দেওয়া গতদিনের হোমওয়ার্ক কারা কারা কমপ্লিট করেছ। তো ফার্স্টে চলো আমরা ওয়ার্ড লিস্টে ফিরে যাই। আজকে শুরু করব আমরা 120 থেকে। ওয়েল, চ্যাপ্টার 1 চেঞ্জিং ওয়ার্ড ফর্ম, এই তো শুরু। আলহামদুলিল্লাহ আমরা 120টা পড়ে ফেলেছি। যারা পড়ছো তারাই জানো যে কিসে সমৃদ্ধ হচ্ছ, কোন জিনিসগুলো তোমার ভেতরে আসছে আর এগুলোর কত কার্যকারিতা। আর যারা পড়ছো না, অবহেলা করছো, শুধু কোর্স করছো, ক্লাস করছো, কিন্তু ভোকাবুলারি শিখছো না, দিন শেষে কিন্তু খুব ভালো রেজাল্ট আসবে না। সো এখনো সময় আছে, 120 পর্যন্ত পড়ে ফেলো। আজকে আমরা 121 থেকে শুরু করব। আর কারা কারা পূর্বের পড়াগুলো রিভিশন দিয়েছো, যেটি আমি বলেছিলাম যে রিভিশনও দিতে হবে 1 থেকে 100 পর্যন্ত হয়ে গেলে, যারা রিভিশন করেছে একটু কমেন্টে জানাও। এই তো 121, এখান থেকে আমাদের শুরু হচ্ছে। তাহলে 121 থেকে আমরা 140 পর্যন্ত আজকে পড়ে ফেলব। দেখো, এটা এখন একটি সংখ্যা নয়। 1 থেকে 120 বা 140 এটা শুধু একটা সংখ্যা নয়, এর সাথে মিশে আছে তোমার অভিজ্ঞতা এবং তুমি কি করবে তার একটা বিশেষ বলবো যে কৌশল। কারণ এগুলো একটা সময় তুমি চাইলেই পড়তে পারবে না। তুমি যদি বলো যে এখন পড়ছি না, পরে পড়ে নেব, পসিবল নয়। যখন কোনো কিছু ফ্রেমের মধ্যে থাকা হয়, কোনো কিছুতে প্রেশার দেওয়া হয়, নির্দিষ্ট একটা ফ্রেমে বন্দি করা হয়, তখনই কিন্তু সেখান থেকে ফুললি একটা ফিডব্যাক চলে আসে। সো আমি তোমাদেরকে একটি ফ্রেমে বন্দি করেছি, সেই অনুযায়ী আমি রুটিন সাজিয়েছি, পড়া দিচ্ছি। যারা করছো তারা কিন্তু অনেক ভালো কিছু করবে। দয়া করে আমি আবারও রিকোয়েস্ট করছি। ওয়েল, যারা কমেন্টে লিখেছো, হোমওয়ার্ক করেছো, ডান। যারা অজুহাত দেখিয়েছো, সমবেদনা জানানো ছাড়া কোনো উপায় নেই, আগামী দিনে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে চালাতে থাকব। এইভাবে আমাদের চলবে
140 পর্যন্ত। এই হলো 140 নাম্বার। ভায়োলেন্স, ভায়োলেশন। অ্যাডজেক্টিভ হচ্ছে ভায়োলেন্ট, অ্যাডভার্ব হচ্ছে ভায়োলেন্টলি। বারবার পড়তে থাকো। আর আমি তো বলেই দিয়েছি তোমাকে মুখস্থ করতে হবে না, এই ভাবনা নিয়ে পড়তে বসারও দরকার নেই, তুমি শুধু বারবার রিভিশন করবে। আর এই রিভিশনের সংখ্যা হবে কতবার? 20 বার। 121 থেকে 140 পর্যন্ত 20 বার তুমি পড়তে থাকবে, দাগিয়ে দাগিয়ে দেখবে। এবং তোমরা আমাকে একটু জানাও তো যে এতবার কি পড়া লাগে? মনে হয় না যে 10-15 বার পড়েই তোমার অনেকগুলো কন্ট্রোলে চলে এসেছে? একটু জানাও আমাকে। ওকে, তো চলো এবার আমরা আলোচনায় ফিরে যাই। তো প্রথম যেটি আমাদের শুরু হচ্ছে কি নোট 6, ইন অর্ডার টু দিয়ে আমরা বাক্যকে জয়েন করব। তো শুরুতেই আমরা একটা বাক্য দেখি, লম্বা একটা বাক্য, টাইপ 1-এ একটা বাক্য দেখি যে উদ্ভাবন ত্বরান্বিত করার উদ্দেশ্যে কোম্পানি গবেষণা বাজেট বাড়ালো। এরকম একটি বাংলার তোমাকে ইংরেজি করতে বলা হচ্ছে, অথবা তুমি মনে মনে এরকম একটি বাংলা ভাবছো, তুমি সেটা লিখতে চাও। শুরুটা করবে কোথা থেকে? তো আমি এখন বলবো যে মনের খাতায় তুমি এটাকে রাব করে নাও। এখন হয়তো বা খাতায় তোমাকে রাব করতে হচ্ছে, দুইটা আলাদা করে ছোট বাক্য আমরা বানাবো সেই উপরে বাক্যটা থেকে, কিন্তু একসময় মনের ভেতরেই একটা রাব খাতা তৈরি হবে, সেখানে তুমি অটোমেটিক্যালি ডিভাইডেড করতে পারবে এবং তারপরে দুইটিকে আবার জোড়াও লাগাতে পারবে। এটা অটোমেটিক্যালি মনের ভিতরে হয়ে যাবে। তার জন্য কি দরকার? একটু সময় এবং প্র্যাকটিস, যেটা করছো তোমরা। তো আমরা যেটা করলাম, উদ্ভাবন ত্বরান্বিত করার উদ্দেশ্যে কোম্পানি গবেষণা বাজেট বাড়ালো। আমরা ছোট বাক্যে রূপান্তর করি, কোম্পানি গবেষণা বাজেট বাড়ালো। এরপর আরেকটি বাক্য হচ্ছে তারা উদ্ভাবন ত্বরান্বিত করতে চাইলো। আমরা ছোট এই বাক্যটাকে একটু ট্রান্সলেশন করি এবং আমার সাথে সাথে প্রত্যেকে চেষ্টা করবে, হ্যাঁ প্রত্যেকে চেষ্টা করবে যে আমি যা যা বসাচ্ছি তুমিও তাই বসাতে কিনা, এরকম একটা ধারণা তৈরি করবে। কোম্পানি, তো বেসিকলি শুরুতে আমরা নির্দিষ্ট অর্থে কোম্পানিটি বা কোম্পানি, এইসব ক্ষেত্রে দ্য কোম্পানি, PANY, দ্য কোম্পানি বাড়িয়েছিল, কারণ সাবজেক্টের পরে আমার ভার্ব দরকার। বাড়িয়েছিল মানে বাড়ালো। দেখো এখানে একটা কথা বলি, পাস্ট টেন্স মানে সবসময় কিন্তু এরকম থাকবে না যে বাড়িয়েছিল, নিয়েছিল, খেয়েছিল, দিয়েছিল, এরকম না। এইগুলো কিন্তু অনেকভাবেই বলা যায়, যেমন খাইনি, যায়নি, বাড়ালো, বাড়ায়নি, এভাবেও পাস্ট টেন্সের অর্থ হতে পারে। তুমি অর্থটা ফিল করতে পারলেই হয়ে যাবে, হ্যাঁ একটু ফিল করতে পারলেই বুঝলেই হয়ে যাবে। দ্য কোম্পানি ইনক্রিজড, বাড়িয়েছিল, ইনক্রিজড। গতদিনে আমি একটা বানান ভুল লিখেছিলাম, বাস, BUS, ডাবল এস হয়ে গেছে। পুরো আয়োজনে কখনোই খেয়াল করিনি, তো পরবর্তীতে যখন আমি আবার রিচেক দিই দেখে আমার খুবই খারাপ লাগলো। তো যাই হোক, এসব ছোটখাটো দু একটা বানান ভুল হলে ওটা বুঝে নিও, কারণ আমাকে অনেক কিছু নজর রাখতে হয়। দ্য কোম্পানি ইনক্রিজড, বাড়িয়েছিল। কি বাড়িয়েছিল? গবেষণা বাজেট। তাহলে গবেষণা বাজেট ইংরেজি কি? অবজেক্ট, দ্য রিসার্চ বাজেট, রিসার্চ বাজেট। ওকে, তাহলে আমরা প্রথম বাক্যটা ভেঙে ভেঙে পড়তে সমর্থ হলাম। এবার পরের বাক্যটাকে আমরা দেখি একটু। পরের বাক্যটা বলা হচ্ছে তারা উদ্ভাবন ত্বরান্বিত করতে চাইলো। তারা, তারা মানে কে? তারা মানে হচ্ছে কোম্পানি। এখানে একটা বিষয় বলি, যদি তুমি নর্মালি কোম্পানি বোঝাও তাহলে কিন্তু প্রোনাউন ইট হবে, কিন্তু যখন তারা বলবো মানে ব্যক্তিকে নির্দেশ করব, তখন কিন্তু তুমি চাইলে সেইটাকে তুমি দেতে কনভার্ট করতে পারবে, রাইট? সো আমরা বলবো তারা মানে কোম্পানিতে নিয়োজিত মানুষজনদের বোঝানো হচ্ছে। সো দে ত্বরান্বিত করলো, হ্যাঁ ত্বরান্বিত করতে চাইলো, হ্যাঁ। সো এখানে বলবো দে ওয়ান্টেড, বলি আমরা একটু, চেয়েছিল যেহেতু, চাইলো। সো ওয়ান্টেড টু, ত্বরান্বিত মানে বাড়াতে। সো ত্বরান্বিত বা বাড়ানো ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেট, অ্যাক্সেলারেট। সো দে ওয়ান্টেড টু অ্যাক্সেলারেট, কি বাড়াতে চাইলো? উদ্ভাবন মানে ইনোভেশন, হ্যাঁ নতুন কোনো কিছু আবিষ্কারের ব্যাপারটিকে একসাথে বলা হয় ইনোভেশন, ইনোভেশন। সো দে ওয়ান্টেড টু অ্যাক্সেলারেট ইনোভেশন। ডান, মোটামুটি দুইটা ছোট বাক্য আমরা তৈরি করতে পারলাম। এবার আমরা একটু যুক্ত করি। সো যুক্ত করার ক্ষেত্রে কি করব আমরা? প্রথম যে বাক্যটা আছে, দ্য কোম্পানি ইনক্রিজ দ্য রিসার্চ বাজেট, আমরা এটুকু যা আছে হুবহু লিখে দিব। আচ্ছা লিখলাম, খেয়াল করো আমি দ্রুতই কিন্তু এটুকু লিখে ফেললাম। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই বড় বাক্যটাকে ট্রান্সলেশন করা, কিন্তু একটু মনে মনে রাপ করছি। আর এখন যেহেতু প্রাথমিক স্টেজে আছি, খাতায় চাইলে ছোট বাক্য তৈরি করে নেব, এরপর সেগুলোকে জোড়া লাগাবো। এই জোড়া লাগানোর ক্ষেত্রেই আমরা ইন অর্ডার টু
এইটার ব্যবহার দেখব। দ্য কোম্পানি ইনক্রিজ দ্য রিসার্চ বাজেট, রিসার্চ বাজেটটা কি করতে চাইলো, বাড়াতে চাইলো, মানে বাড়িয়েছিল ইন অর্ডার টু, যাতে যাতে কি হয়, ইন অর্ডার টু, এই যে দে থেকে টু পর্যন্ত পরের বাক্যটার আমি এটুকু বাদ দিয়ে দেব, কারণ এখানে অলরেডি ইন অর্ডার টু, আমার টু তো আছেই, সো এই এক্সেলারেট থেকে ইনোভেশন দিয়ে দেব। দ্যাটস ডান। সো কি হয়ে গেল, দ্য কোম্পানি ইনক্রিজ দ্য রিসার্চ বাজেট ইন অর্ডার টু অ্যাক্সেলারেট ইনোভেশন। উদ্ভাবন ত্বরান্বিত করার উদ্দেশ্যে, এই উদ্দেশ্য কথাটাই প্রকাশ করছে ইন অর্ডার টু। এখন ইন অর্ডার টু এর পরবর্তীতে তুমি অনেক কিছু বসাতে পারো। তুমি চাইলে এখানে বসাতে পারো উইথ আ ভিউ টু, কিন্তু তখন অ্যাক্সেলারেটিং হবে, উইথ আ ভিউ টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি। অথবা এই ইন অর্ডার টু এর মতো একটা সমর্থক একটা শব্দ আছে, সো অ্যাজ, হয়তোবা তোমরা জানো না অনেকে, সো অ্যাজ টু, উদ্দেশ্যে। তাহলে দ্য কোম্পানি ইনক্রিজ দ্য রিসার্চ বাজেট সো অ্যাজ টু অ্যাক্সেলারেট ইনোভেশন। তুমি লিখছো এটা, পাশের ফ্রেন্ড লিখছে এটা, তারপরের জন লিখছে উইথ আ ভিউ টু অ্যাক্সেলারেটিং ইনোভেশন, অল আর কারেক্ট। এভাবেই তো আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আত্মবিশ্বাস তৈরি হয়। তুমি লিখতে যে তোমার কলম থামবে না, নতুন নতুন সেন্টেন্স, নতুন ফ্রেজ, নতুন ফ্রেম তৈরি হবে। এটি হচ্ছে আমাদের আয়োজনের মূল বিষয়। এই কথাটাকে তুমি আরেকভাবে বলতে পারো, যেমন তুমি ধরো এরকম বললে, দ্য কোম্পানি ইনক্রিজ দ্য রিসার্চ বাজেট, হুবহু ওই প্রথম বাক্যটা রাখলে, ওকে, তুমি এখানে সো দ্যাট যুক্ত করলে, তারপরে দে, আমরা এখানে দে নেব দ্বিতীয় বাক্যের সাবজেক্টটা। এবার একটু পারা অর্থে, হ্যাঁ, আমি এভাবে কুডও ইউজ করতে পারি, যে দে কুড অ্যাক্সিলারেট ভার্বের বেস ফ্রম বাকি অংশ। ধরো আমি সো দ্যাট দিয়ে বাক্যটা তৈরি করতে পারি, কারণ আমরা এর আগেও দেখেছি যে যদি আগেরটা পাস্ট টেন্স হয় পরবর্তীতে কুড। এখন প্রশ্ন হলো, এই বাক্যটার অর্থ কিন্তু প্রথম বাক্য থেকে একটু ঘুরে গেছে। প্রথম বাক্য অর্থ কেমন হয়েছে, কোম্পানিটা তাদের রিসার্চ বাজেট বাড়িয়েছিল যাতে করে তারা তাদের উদ্ভাবনীটাকে ত্বরান্বিত করতে পারে। হ্যাঁ, তাহলে অর্থ কিন্তু তা বলিনি আমরা, বাংলায় বলেছিলাম যে উদ্ভাবন ত্বরান্বিত করার উদ্দেশ্যে কোম্পানি গবেষণা বাজেট বাড়ালো। তো এই জন্য এই জায়গাটা এটা হচ্ছে বেস্ট। কিছু কিছু জায়গা আছে যে আমি গতদিনে বলেছিলাম যে সিম্পল করাটা খুবই আবশ্যক, কোনো কোনো ক্ষেত্রে কমপ্লেক্স করাটা আবশ্যক। তো আজকে আমরা মোটামুটি কয়েকটা সেন্টেন্সে দেখব যে কোনোটাতে সিম্পলের থেকে কমপ্লেক্সটা বেস্ট। যদি এখানে সিম্পলটাই বেস্ট অর্থের দিক দিয়ে, সিম্পলটাই হচ্ছে এখানে বেস্ট, আর এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কমপ্লেক্স, তাহলে তোমরাই বলো এখানে কোনটা বেস্ট হলো। এখানে হলো সিম্পল, সিম্পলকে আমরা একটু গ্রিন সিগন্যাল দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ যে এইভাবে ইন অর্ডার টু বা সো অ্যাজ টু বা উইথ আ ভিউ টু যুক্ত করে ট্রান্সলেশন করা যেতে পারে। এবার আমরা এখানে লিখে রাখি হচ্ছে সিমিলার সাবজেক্ট। গতদিনের মতো করে প্রত্যেকটাতে লিখব সিমিলার সাবজেক্ট। ওকে, ডান। এবার আমরা দেখব টাইপ টু। টাইপ টু বাক্যটা দেখো, সব সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে সভার সময় পরিবর্তন করা হলো। একটা সভা হবে, সেই সভার সময় পরিবর্তন করা হলো। তো এখন এই লম্বা বাক্যটাকে আমরা মনে মনে দুই ভাগে ভাগ করে ফেলি। সভার সময় পরিবর্তন করা হলো এই একটা, আর সব সদস্য যেন অংশগ্রহণ নিতে পারে। একটা বিষয় লক্ষ্য করেছো কিনা, আগেরটাতেও আমি দেখাইনি, এখানে খেয়াল করো, এই ধরনের বাক্যগুলোর যেটা শেষ অংশ থাকছে সেটাকে আমরা শুরুতে নিয়ে আসছি, আর শুরুতে যেটা থাকছে সেটাকে আমরা শেষে বসাচ্ছি। এটা শুধু দেখার বিষয়, এটা অনুভবের বিষয়। একসময় এটা তোমাকে বুঝতেও হবে না, তুমি অটোমেটিক্যালি আবার ট্রান্সলেশন করতে পারবে। শুধু এটা দেখিয়ে দিলাম। এখন আসো এই দুইটা বাক্যকে আমরা একটু ভেঙে ভেঙে ট্রান্সলেশন করি, খুবই সহজ। তাহলে সভার সময় পরিবর্তন করা হলো, কি বলবো, সভার সময়, দা মিটিং টাইম, সভার সময় মিটিং টাইম কি হলো, পরিবর্তন হলো। এই পরিবর্তন মানে হচ্ছে তোমরা এখানে চেঞ্জের কোনো কথা বলতে পারবে না, এগুলো শিখতে হবে। একটা শিডিউল ছিল, সেটা পরিবর্তন করে নতুন কিছু করা হচ্ছে, তাহলে এটাকে বলা হয় রিশিডিউল। ঠিক আছে, এই শব্দগুলোর ব্যবহার তোমাদের শেখা খুব জরুরি। রিশিডিউল,
হয়তো এখানে তোমরা পরিবর্তন বলতে হচ্ছে দ্য মিটিং টাইম ওয়াজ চেঞ্জড এরকম দিয়ে ফেলতে পারতে তোমরা, বা দিয়েও ফেলবে, কিন্তু এগুলো জানতে হবে তোমাকে। রিশিডিউলড, আচ্ছা, তাহলে ওয়াজ রিশিডিউলড, সেটা পরিবর্তন করা হলো। হ্যাঁ, ওয়াজ রিশিডিউলড। প্যাসিভ সেন্সে এটা হয়েছে সব সদস্য যেন অংশ নিতে পারে, সব সদস্য যেন অংশ নিতে পারে। তাহলে আমরা কি করতে পারি এখানে, সব সদস্য, তাহলে অল মেম্বার্স, অলে পরে অবশ্যই নাউনটা প্লুরাল হয়, সেই জন্য মেম্বার্স, অল মেম্বার্স কি করতে পারে, অংশ নিতে পারে। সো নিতে পারে, ক্যান, পাস্ট টেন্সে হচ্ছে কুড। কেন? কারণ আগেরটা তো পাস্ট টেন্স, অতীতেরই অর্থ বোঝাচ্ছে, নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো অল মেম্বার্স কুড পার্টিসিপেট হতে পারে, অ্যাটেন্ড হতে পারে, আমি অ্যাটেন্ডটাই দিলাম। ওকে, ডান। দুটো বাক্য আমরা ছোট করে লিখতে সক্ষম হয়েছি। এবার কি করব, আমরা সেটাকে জোড়া লাগাতে চাই। ওকে, সো জোড়া লাগাতে চাইলে আমরা কি করব, ফার্স্টেই আমরা প্রথম বাক্যটা একটু নিয়ে ফেলি। প্রথম বাক্যটা, দ্য মিটিং ওয়াজ রিশিডিউলড, একবারে লিখে ফেললাম। ওকে, মিটিংয়ের সময়টা কি হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল। ওকে, আমরা এবার যেটা বসাচ্ছিলাম সেটা বসাই ইন অর্ডার টু। ইন অর্ডার টু, ইন অর্ডার টু কিসের জন্য বলো তো? এইবার লক্ষ্য করে দেখো, দ্য মিটিং এবং অল মেম্বার, সাবজেক্ট কিন্তু আলাদা। সো যেহেতু সাবজেক্ট আলাদা, তাই এখানে কিন্তু ওই সকল সদস্যদের জন্য এই কথাটিকে আমাকে যুক্ত করতে হবে। সো ইন অর্ডার, এই টুটাকে আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাব। জায়গাটা দেখো, আমাকে এখানে যুক্ত করতে হবে ফর অল মেম্বার্স। এই যে আমি ফর অল মেম্বার্সটা নিব এখানে, ফর, দেখো, ফর অল মেম্বার্স। তাহলে ইন অর্ডার টু, ফর হবে এখানে, অর হয়ে গেছে। ইন অর্ডার টু কোথায় চলে গেছে তুমি সেই জায়গাটা একটু দেখো, আমি বোল্ড করি, একটু আন্ডারলাইনও দিয়ে রাখি যাতে নজরে পড়ে। কারণ তোমরা যদি সবসময় মনে করো যে ইন অর্ডার টু একসাথে বসবে, তাহলে ঝামেলা। যদি কখনো অবজেক্টকে নিয়ে আসতে হয়, বা দ্বিতীয় বাক্যের ক্লজের, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট যদি আলাদা হয়, তাহলে কিন্তু এইভাবে ইন অর্ডার, তারপরে দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট সেটা ফর, তারপরে বাকি অংশ টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড, বাকি যেটা আছে সেটা। খেয়াল করো, দ্য মিটিং ওয়াজ রিশিডিউলড ইন অর্ডার ফর অল দ্য মেম্বার্স টু অ্যাটেন্ড। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সব সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করতে সভার সময় পরিবর্তন করা হলো, যেটা প্রথমে আমাদের প্রথম যে বাক্যটা দেওয়া রয়েছে। ওকে, আমরা একটু ভেঙে করি, দ্য মিটিং ওয়াজ রিশিডিউল ইন অর্ডার ফর অল মেম্বার, মানে সকল শিক্ষার্থী, মানে কি সদস্যদের জন্য, টু অ্যাটেন্ড মানে উপস্থিত নিশ্চিত করতে। এই যে ফর অল মেম্বার্স এটা বসেছে, এটা তুমি জানতে না, আজকে জেনে নাও। এবং সাথে এটাও জেনে নাও, এতদিন জানতে যে ইন অর্ডার টু সবসময় একসাথেই থাকে, কিন্তু না, অবশ্যই সেটার মাঝে অন্য কিছু বসতে পারে। এখন কেউ যদি বলো যে স্যার এইখানে ফর অল মেম্বার্সটা এখানে না দিয়ে যদি বাক্যের শেষে দিয়ে, হবে না, অবশ্যই অর্থটা নষ্ট হয়ে যাবে। দ্য মিটিং টাইম ওয়াজ রিশিডিউল ইন অর্ডার টু অ্যাটেন্ড ফর অল দ্য মেম্বার্স। কি করে আমি দ্বিতীয় বাক্যের ভার্বটাকে রেখেছি, কিন্তু সাবজেক্টটাকে দিয়ে ফেলেছি ভার্বের পরে, কোনোভাবে অর্থটা মিনিংফুল হবে না। সো এগুলো হচ্ছে কনফিডেন্স, এগুলো তোমাকে জানতে হবে। আশা করি এরপরে এগুলো নিয়ে খুব বেশি কনফিউশন হবে না, আশা করি পারবে। তাছাড়াও এই বাক্যগুলোকে আমরা অনেকভাবে করতে পারি। দ্য মিটিং ওয়াজ রিশিডিউলড, এবার আমরা সো দ্যাট দিয়ে করতে চাই। আমরা বলবো যে সো দ্যাট এবারে অল মেম্বার্সটা কি হচ্ছে, সো দ্যাট অল মেম্বার্স কুড অ্যাটেন্ড। যদিও সো দ্যাট দিয়ে আমরা করতে পারি, কিন্তু অর্থটা একটু বিকৃত হয়েছে। দ্বিতীয় বাক্যটি অর্থ হয়ে যাবে একটু আলাদা, সব সদস্য যেন অংশ নিতে পারে সেজন্য সভার সময় পরিবর্তন করা হলো, যাতে। ওকে, ডান। সো তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করবে, কোনো ক্ষেত্রে সিম্পল, কোনো ক্ষেত্রে কমপ্লেক্স। হ্যাঁ, এভাবেই তো ভ্যারিয়েশন নিয়ে আসতে হবে। সো এটার নাম হচ্ছে সিম্পল, আর পরেরটার নাম হচ্ছে কমপ্লেক্স। পরেরটা যে কমপ্লেক্স তুমি বুঝবে কিভাবে, কারণ দুই পাশে দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্স থাকবে। আর এখানে দেখো প্রথমটাই শুধু সেন্টেন্স, পরেরটা কিন্তু ইনফিনিটিভ, বা সেটাকে
অন্য কিছু করে দেওয়া হয়েছে, রাইট? ভার্ব কিন্তু অ্যাকচুয়ালি নেই, আগের মতো অবস্থায় নেই। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সাথে আরেকটি চমৎকার জিনিস তোমাদের জানিয়ে রাখি, আমি যদি আমি শিরোনাম দিয়ে দিই হচ্ছে তোমাদের নোটিস, হ্যাঁ, নোটিস দিয়ে একটু কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ যেন নজরে পড়ে। ধরো এরকম একটি বাক্য বলছি, দ্য মিটিং টাইম ওটাই দিই, ওয়াজ রিশিডিউলড। আচ্ছা, না লিখে সরাসরি ওখান থেকে নিয়ে আসি। দ্য মিটিং টাইম ওয়াজ রিশিডিউল ইন অর্ডার নট টু বলবো ইনক্লুড না, এক্সক্লুড বলি, ধরো অর্থের কারণে এক্সক্লুড। ঠান্ডা মেজাজ দেখতে থাকো আমি কি লিখছি, ইন অর্ডার নট টু এক্সক্লুড এনি মেম্বার ফ্রম কি থেকে, the meeting time was rescheduled in order to exclude any member from attendance, হ্যাঁ, অংশগ্রহণ থেকে। এখানে ফ্রম দেওয়া যেতে পারে, ফ্রম অ্যাটেন্ডেন্স। ফ্রম, তাহলে যেহেতু অংশগ্রহণ থেকে বলতে পারি আমরা, উপস্থিত থেকে অ্যাটেন্ডেন্স বললাম, ধরো TENDANC, অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স। তাহলে আমি যে জায়গাটা তোমাদের বলতে চাই, ধরো এই পুরো বাক্যটা লিখলাম, দ্য মিটিং টাইম ওয়াজ রিশিডিউলড ইন অর্ডার নট টু, এই জায়গাটা। এবং বিশেষ করে আমি হাইলাইট করতে চাই নটটাকে। দেখো তো বাক্যটা নেগেটিভ করার জন্য ইন অর্ডার টু এর মাঝখানে কোথায় নট বসেছে, এটা যদি তুমি না জানো তাহলে লিখতে যেয়ে তোমার কলম থেমে যাবে। সো এগুলো তোমাকে জানতে হবে। কোনো সদস্যকে অংশগ্রহণ থেকে বাদ না দিতে সভার সময় পরিবর্তন করা হলো। এই যে না দিতে, এই নায়ের জন্য নট, ইন অর্ডার আর টু ঠিক এটার মাঝখানে বসেছে, সেগুলো তোমাকে জানতে হবে। ইনক্লুড মানে যুক্ত করা, আর এক্সক্লুড মানে বাদ দেওয়া, হ্যাঁ। ওকে, দ্য মিটিং টাইম ওয়াজ রিশিডিউল ইন অর্ডার নট টু এক্সক্লুড এনি মেম্বার ফ্রম অ্যাটেন্ডেন্স। আশা করি বুঝতে পেরেছ যে অনেকভাবেই বাক্য তৈরি করা যায়, বাট আমরা অনেক ক্ষেত্রে সিম্পলটাকে গতদিনে প্রেফার করেছিলাম, কিন্তু আজকে একটু ভ্যারিয়েশন আস্তে আস্তে দেখব যে সিম্পল ছাড়াও অন্যভাবে বাক্য যুক্ত করা যেতে পারে। নেক্সট, এবার 7 নাম্বার, জয়নিং কিনোট 7, নাইদার ... নর। তো টাইপ 1 এবং টাইপ 2 একটু মিস্টেক হয়েছে। আগেরটা টাইপ 2টায় তোমরা ডিসিমিলার সাবজেক্টটা লিখে নিও, হ্যাঁ। এবার টাইপ 1-এ আসো। সে না কারণ ব্যাখ্যা করেছে না ক্ষমা চেয়েছে, মানে দুইটাই না, হ্যাঁ। সে না কারণ ব্যাখ্যা করেছে না ক্ষমা চেয়েছে। সো যখন এরকম না হবে দুই ক্ষেত্রেই, এবং দুই পাশেই একই ব্যক্তি হবে, তখন আমরা বিশেষ নিয়মে দুইটা বাক্যকে যুক্ত করব। আগে একটু আলাদা করে নিই। সে কারণ ব্যাখ্যা করেনি, একটু সহজ করে নিলাম, সে কারণ ব্যাখ্যা করেনি। আচ্ছা, তাহলে আমরা সেটার ইংরেজি কি করতে পারি? করেনি মানে পাস্ট টেন্সে, হি ডিড নট এক্সপ্লেইন, ব্যাখ্যা করা, হ্যাঁ, এক্সপ্লেইন। হি ডিড নট এক্সপ্লেইন কারণ, রিজন। হি ডিড নট এক্সপ্লেইন দ্য রিজন। ওকে, সে কারণ ব্যাখ্যা করেনি। পরেরটা ভেঙে বলছি আমরা, সে ক্ষমা চাননি বা ক্ষমা চায়নি, যে কোনোটাই। তাহলে বলতে পারি হি ডিড নট, একই যেহেতু সাবজেক্ট, হি ডিড নট ক্ষমা চাওয়া, অ্যাপোলোজাইজ, APOLO, GIJD, হ্যাঁ, অ্যাপোলোজাইজ। তাহলে সে না ব্যাখ্যা করেছে না ক্ষমা চেয়েছে, দুই পাশের সাবজেক্ট সিমিলার। এই জাতীয় দুইটা ঘটনাকে যখন আমরা যুক্ত করতে চাই নাইদার নট দিয়ে, তখন একটা বিশেষ নিয়ম মানতে হয়।
তুমি নাইদার যখন নিয়েছো নর নিতে তুমি বাধ্য, একে অপরের পরিপূরক, যেটা নাম হচ্ছে পেয়ার কনজাংশন। আমি গতদিনে একটা দেখিয়েছিলাম নট অনলি ডট ডট বাট অলসো, মনে আছে? তারই হচ্ছে ধরো আরেকটি বলবো যে ধরন, আর ধরন বলবো না, আরেকটা ওই ধরনেরই আরেকটা প্রকার নাইদার নর, এরপরে দেখবো আইদার অর। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একটু আমরা একসাথে যুক্ত করতে চাই। হ্যাঁ, যুক্ত করি, কি করা যায় দেখি। হি হি আমরা দেব ফার্স্টে, আচ্ছা দিলাম, খেয়াল করো। এবার নাইদার দিয়ে ফেলি, NEITHER। হি নাইদার এক্সপ্লেইনড দ্য রিজন। খেয়াল রাখো, হি নাইদার এক্সপ্লেইন দ্য রিজন। আমি নাইদারটা একটু বোল্ড করছি। তুমি নিশ্চিত থাকো যেহেতু নাইদার নিয়েছো, অতএব তোমাকে নর নিতেই হবে। সো তুমি এবার পরেরটা নর দিয়ে শুরু করবে, নর দেবে। কিন্তু যেহেতু একই সাবজেক্ট, তাই পরবর্তীতে আমার কিন্তু সেই সাবজেক্ট উল্লেখ করার দরকার নেই, শুধু আমাকে ভার দিতে হবে। তাহলে নাইদার, তারপরে ভার বসেছে, সো নরের পরেও ভার বসবে। এরা সমজাতীয় জিনিসের কাছাকাছি বসে। তুমি যদি কথার কথা, উদাহরণস্বরূপ নাইদারটাকে সাবজেক্টের আগে বসাতে, তাহলে পরবর্তীতেও সাবজেক্ট আগে বসতো। আর এখানে যেহেতু তুমি নাইদারটাকে ভার্বের আগে বসিয়েছো, সুতরাং নটটাও কিন্তু আরেকটা ভার্বের পূর্বে বসবে। সো ভার্বটা কি? অ্যাপোলোজাইজ। শুধু এখানে একটা ছোট্ট পরিবর্তন হয়েছে, পরিবর্তনগুলো শিখতে হবে। যেমন ডিড নট পাস্ট টেন্স প্রেজেন্ট হয়ে গিয়েছিল, কিন্তু নাইদার নরের এমন কোনো ক্ষমতা নেই যে ওরা কোনো ভার্বকে পাস্ট করতে পারে বা প্রেজেন্ট করতে পারে। যে অর্থে আগে ছিল সেই অর্থেই তোমাকে রাখতে হবে। সুতরাং যেহেতু ডিড নট ছিল, আমি নাইদার দিয়েছি, নট দিয়েছি, ওর ভেতরে কিন্তু ডিড নট কথাটা লুকানো আছে। সো পরবর্তীতে আর নট কথা আমাকে দিতে হবে না। বাট যেহেতু পাস্ট টেন্সের ঘটনা, এই জন্য আমাকে এক্সপ্লেইনড এবং অ্যাপোলোজাইজড এই দুই জায়গাতে আমাকে পাস্ট টেন্স করতে হবে। রাইট? হি নাইদার এক্সপ্লেইন দ্য রিজন নর অ্যাপোলোজাইজড। তাহলে ঠিক আগের অর্থটা ফিরে আসলো। সে না কারণ ব্যাখ্যা করেছে, না ক্ষমা চেয়েছে। আমরা এই কথাটাকে আরেকভাবেও লিখতে পারি। আমরা ধরো আমি কোথাও যদি বলি অলদো আমি ইউজ করলাম। প্রথম বাক্যটা হি ডিড নট এক্সপ্লেইন দ্য রিজন, হুবহু যা আছে আমি তাই বসিয়ে দেব। নজর রাখো, অলদো হি ডিড নট এক্সপ্লেইন দ্য রিজনস, আমি পাশে দেব হচ্ছে কমা। তারপরে দ্বিতীয় যে বাক্যটা আছে সেটা দিয়ে দেব, হি ডিড নট অ্যাপোলোজাইজ। এটা দিয়ে আমি কাজ চালাতে পারি, কিন্তু পুরোপুরি অর্থটা কিন্তু ঠিক থাকলো না। যদিও সে কারণ ব্যাখ্যা করেনি, তবুও সে ক্ষমা চেয়েছিল। অর্থ কি পাল্টে গেল না? সুতরাং কোনো কোনো ক্ষেত্রে সিম্পলটাই অর্থের দিক থেকে বেস্ট হয়, যেটি আমি গতদিনও বলেছিলাম, SIMPLE, সিম্পল। আর পরেরটা হচ্ছে কমপ্লেক্স। তাই আমরা সাধারণত সিম্পলটাকে একটু বেশি প্রেফার করি। ওকে, অলদো হি ডিড নট এক্সপ্লেইন দ্য রিজন, হি ডিড নট অ্যাপোলোজাইজ। এবার টাইপ 2 তে দেখি। আচ্ছা, এখানে টাইপ 1 এর পাশে যেটা আমরা লিখতে চাই, সাবজেক্টটা কি? সাবজেক্ট দুই পাশে একই রকম, তাহলে হচ্ছে সিমিলার সাবজেক্ট। এবার দেখবো আমরা টাইপ 2 মানে ডিসিমিলার, দুই পাশে দুই রকম সাবজেক্ট। তাহলে বাংলাটা দেখি আমরা কোনটা ট্রান্সলেশন করতে চাচ্ছি, কোন কথাটা বলতে চাচ্ছি, লিখতে চাচ্ছি। না প্রশাসন বাজেট প্রকাশ করেছে, না কমিটি প্রতিবেদন জমা করেছে। না প্রশাসন না কমিটি, তাহলে সম্পূর্ণ দুই পাশে দুইটা সাবজেক্ট আলাদা। একটু ভেঙে নিই আমরা, প্রশাসন বাজেট প্রকাশ করেনি, আর কমিটিও প্রতিবেদন জমা দেয়নি। ওকে, তাহলে ছোট করে আমরা ভাগ করে নিলাম এবং একটু এবার ট্রান্সলেশন করে দেখি আমরা। প্রশাসন বাজেট প্রকাশ করেনি এবং কমিটিও প্রতিবেদন জমা দেয়নি, বা এখানে ও রাখার দরকার নেই, কমিটি প্রতিবেদন জমা দেয়নি। ওটা কেন আসছে পরে এমনিই বুঝতে পারবে। প্রশাসন বাজেট প্রকাশ করেনি, ট্রান্সলেশন করো আমার সাথে সাথে। প্রশাসন, সো দ্য অ্যাডমিনিস্ট্রেশন, না অ্যাডমিনস, MINIS, TRATION, অ্যাডমিনিস্ট্রেশন। সো অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশ করেনি, সো ডিড নট, এটাও পাস্ট টেন্স, ডিড নট পাবলিশ।
ডিড নট পাবলিশ কি প্রকাশ করেনি? বাজেট, দ্য বাজেট। ওকে, সো প্রতিবেদন প্রকাশ করেনি কে? প্রশাসন। ডিড নট পাবলিশ দ্য বাজেট, ডান। এবার আসো, কমিটি প্রতিবেদন জমা দেয়নি, আলাদা সাবজেক্ট, সো দ্য কমিটি। দ্য কমিটি। কমিটি বানানটা খুবই চমৎকার, আমার কাছে আগের থেকে লাগতো। COMMI মানে এখানে ডাবল ডাবল লেটারের সমাহার। আচ্ছা, দ্য কমিটি ডিড নট কি করেনি? জমা দেয়নি, সো ডিড নট সাবমিট। ভার্ব দেব আমরা সাবমিট। ডিড নট সাবমিট দ্য রিপোর্ট। তাহলে কমিটি রিপোর্টটা ঠিকমতো সাবমিট করেনি, ওকে, এবং প্রশাসন বাজেটটা প্রকাশ করেনি, ডান। এবার এটাকে আমরা একসাথে যুক্ত করতে চাই, যেহেতু দুই পাশে সাবজেক্ট সম্পূর্ণ আলাদা, তাই আমাকে অবশ্যই সাবজেক্টকে গুরুত্ব দিতে হবে, যেহেতু সমস্যাটা হচ্ছে নাইদার নর যুক্ত লাগানো ব্যাপারটা। সো আমরা দ্য অ্যাডমিনিস্ট্রেশনটাকে ফার্স্টে নিই, সাবজেক্ট। এইবার আমরা অবশ্যই যেহেতু সাবজেক্ট আলাদা, তার নাইদারটা মূলত ঠিক এই জায়গাটা ব্যবহার করব আমরা। আগেরটা দেখো, ভার্বের আগে যুক্ত করেছিলাম, হ্যাঁ, ক্ষমা চাননি, ব্যাখ্যা করেননি, কিন্তু এখানে যেহেতু সব ঠিকঠাক আছে, প্রশাসন আর কমিটির ব্যাপারটা হচ্ছে আলাদা, ঠিক আছে? সো এখানে দুইটা সাবজেক্টকে আমরা আলাদা করে দিচ্ছি। নাইদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন nor the committee দেখো, দুই পাশে সাবজেক্টকে আমি আলাদা করে দিলাম নাইদার এবং নর দ্বারা। নাইদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন নর দ্য কমিটি কি করেনি? না প্রশাসন নাকি হচ্ছে কমিটি, কেউ এটা প্রকাশ করেনি, হ্যাঁ, জমা দেয়নি, প্রকাশ করেনি। সো নাইদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন নট দ্য কমিটি কি বলতে পারি? সাবমিট। একটু কৌশল করে বাক্যটাকে চেঞ্জ করতে হবে। সাবমিট এনিথিং। এই এনিথিংটা আমি কেন দিচ্ছি? কারণটা হচ্ছে, আমি যদি এটা না দিই তাহলে অর্থটা নষ্ট হয়ে যাবে। কারণ সাবমিট আমি যদি হচ্ছে এখানে রিপোর্ট দিই, বাজেট দিই, কারণ এই এনিথিং এর মধ্যেই কিন্তু বাজেট আছে এবং রিপোর্ট কথাটি লুকানো আছে, ওকে। সো নাইদার দ্য অ্যাডমিনিস্ট্রেশন নর দ্য কমিটি সাবমিট এনিথিং, তারা কোনো কিছুই করেনি। তার মানে অর্থটা হচ্ছে, না প্রশাসন বাজেট প্রকাশ করেছে, না কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। এখন আমি যদি বাজেট এবং প্রতিবেদন এই দুইটা কথাকে রাখতে চাই, তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, তাহলে তো হুবহু এই বাংলাটার সাথে এই ইংরেজিটা মিলল না, তাহলে কি করা যায়? তাহলে যেটি করা যায় সেটা এবার আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। এবার তোমাকে একটু অলদোতে ফিরে যেতে হবে, হ্যাঁ। যেমন ধরো অল, THOUGH, অলদো তুমি ব্যবহার করো। অলদো দ্য অ্যাডমিনিস্ট্রেশন ডিড নট পাবলিশ দ্য বাজেট, ওকে, এটা দাও, তারপরে একটা কমা, তারপরে দ্য কমিটি ডিড নট সাবমিট দ্য রিপোর্ট, তুমি একটা রিপোর্ট দাও, একটু জায়গা করে নিলাম। সো দ্য কমিটি ডিড নট সাবমিট দ্য রিপোর্ট, এর শেষে তোমাকে একটা কথা লাগাতে হবে, সেটা হচ্ছে আইদার। এবার আর নাইদার লাগাতে পারবে না, আইদার সব শেষে, হ্যাঁ। তাহলে এবার অর্থটা কিন্তু ঠিক আগের মতোই মোটামুটি ফিরে আসবে। Although the administration did not publish the budget, the committee did not submit report either. অর্থাৎ না প্রশাসন বাজেট করেছে, না কমিটি প্রতিবেদন জমা দিয়েছে, কেউই দেয়নি। এই কেউই কোনো কিছুই নয়, অধিকন্তু, এইসব অতিরিক্ত ক্ষেত্রগুলোতে আইদার ইউজ করতে হয় সব শেষে। তাহলে আমি যদি বলি কোন বাক্যটা সিম্পল, কোনটা কমপ্লেক্স, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে প্রথমটা হচ্ছে সিম্পল, আর পরেরটার নাম কি? অবশ্যই বলবে এটি কমপ্লেক্স। আর এবার যদি বলি যে কোনটি সবচেয়ে বেশি সুন্দর, কাছাকাছি, মানানসই অর্থ দিল, তাহলে বলবে অবশ্যই এখানে হচ্ছে কমপ্লেক্স। তার মানে এই কথাটি আমি শুরুতে বলেছিলাম যে আজকে দেখবো যে কোনো কোনো ক্ষেত্রে সিম্পলের থেকেও কমপ্লেক্স সেন্টেন্সে অর্থটাকে বেশি কাছের এবং সুন্দর করা যায়। তাই সাথে এটিও পরামর্শ থাকবে, শুধু সিম্পল নয়, মাঝে মাঝে প্রয়োজন হলে সেখানে কমপ্লেক্স সেন্টেন্সও ব্যবহার করবে, ঠিক আছে? ওকে, সো neither the administration
নট দ্য কমিটি, আমি একবার রিভিউ করছি, সাবমিট এনিথিং। ওকে, এবার আমরা দেখব নেক্সট 8 নাম্বার। এরপরে না প্রচুর প্র্যাকটিস করতে হবে তোমাদের, আমি মৌলিক জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি, এরপরে প্রচুর প্র্যাকটিস করতে হবে। নেক্সট জয়নিং কিনোট 8। ওকে, সো জয়নিং কিনোট 8 আইদার ডট ডট অর, আগেটা ছিল নাইদার নর, মানে দুইটাই না না কথা, আর এবার দুইটাই হা হা কথা, এরকমকে আমরা যুক্ত করব। এটাও পেয়ার কনজাংশন হিসেবে ব্যবহার হয়। কোথাও আইদার বসলে পরবর্তীতে অবশ্যই অর ব্যবহার করতে হয়। তাহলে টাইপ 1 আমরা হচ্ছে সিমিলার সাবজেক্ট, আর টাইপ 2 মানে হচ্ছে ডিসিমিলার সাবজেক্ট। আমি কোথাও লিখি বা না লিখি ভুলে গেলেও এটা ধরে নেবে তোমরা। আচ্ছা, টাইপ 1 এর কথা বলি এবার। তুমি হয় আজ নয়তো কাল সকালে ফর্ম জমা দেবে, তার মানে দিবেই তুমি, হয় আজ নতুবা আগামীকাল। দুইটা বাক্যকে আমরা ছোট করে নিই আগে। তুমি আজ ফর্ম জমা দাও, না হলে কাল সকালে দেবে। ট্রান্সলেশন করো এবার, ভেঙে ভেঙে ট্রান্সলেশন করো। ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ট্রাই করি। তুমি আজ সকালে ফর্ম জমা দাও, সো ইউ জমা দাও, সাবমিট, ইউ সাবমিট, কি জমা দাও, দা ফর্ম মানে অবজেক্ট, ফর্ম কবে, আজ, সো টুডে। এই ফর্ম বানানটা অনেকে ভুল করে ফেলে, ফর্ম নয় ফর্ম, একটা কাগজ, ফর্ম। ইউ সাবমিট দ্য ফর্ম টুডে, তুমি আজ ফর্ম জমা দাও। ওকে, না হলে কাল সকালে দেবে। এই না হলে মানে হচ্ছে ব্যাপারটা এরকম, অথবা কাল সকালে দিবে, অথবা বলি না, এই জন্য আমরা অর ব্যবহার করতে পারি। সো অর কাল সকালে দিবে, তাহলে বলতে পারি যে ইউ উইল জমা দেবে মানে সাবমিট করবে। এখানে ওই সাবমিট কথাটা লুকানো আছে, সাবমিট অর ইউ উইল সাবমিট, কি জমা দেবে, ফর্ম। তো ফর্ম বারবার না বলে আমি ইট বলবো। কবে দেবে, কাল সকালে। তো কাল সকালে ইংরেজি কি হতে পারে, টুমোরো মর্নিং, টুমোরো মর্নিং। ওকে, সো যেহেতু বাক্যের শুরু আমি অরটা দিলাম, কিন্তু একটা জিনিস ভাবো, এইভাবে ভেঙে ভেঙে তুমি যদি কোথাও লিখো এবং কোনো সেন্টেন্সের শুরুতে অর, এগুলো একেবারে অপ্রচলিত এবং একেবারে লেস স্ট্যান্ডার্ড, এগুলো ব্যবহার করা যায় না। এখন এই দুইটা কথাকে একসাথে তুমি ধরো এরকম মনে মনে ভাবছো বা লিখতে চাচ্ছ, তুমি হয় আজ নয়তো কাল সকালে ফর্ম জমা দেবে, তাহলে লিখবে কি একসাথে, সেটাই হচ্ছে আমাদের মূল কথা। তার মানে আজ অথবা আগামীকাল, আজ এবং কাল এই দুইটার মধ্যেই তো অথবার সম্পর্ক, সব তো ঠিকঠাক। তাহলে আমরা ওই জায়গাটাতে আসলে আইদার অর নিয়ে খেলবো, বাকিটা স্বাভাবিক রাখবো। সো আমরা যদি বলি, নর্মালি ধরো বলছি যে ইউ সাবমিট, ইউ সাবমিট দ্য ফর্ম, কিন্তু যেহেতু আমরা পরেরটাতে ফিউচার করেছিলাম, সো এখানে ফিউচার অর্থটাই বেশি মানানসই। আমরা আগেরটা ভেঙে করেছিলাম বলে প্রেজেন্ট টেন্স, কিন্তু আসলে মূলত কিন্তু পুরো বাক্যটাকে ফিউচারকে মিন করছে। সেই জায়গা থেকে ইউ উইল সাবমিট দ্য ফর্ম, এটা বেটার। ইউ উইল সাবমিট দ্য ফর্ম আইদার, কবে, হয় আজ, টুডে। সিমিলার জিনিসের পরে আবার হবে অর, অর কবে, অর হচ্ছে টুমোরো মর্নিং, টুমোরো মর্নিং। ডান, হয়ে গেল। ইউ উইল সাবমিট দ্য ফর্ম আইদার টুডে অর টুমোরো মর্নিং, হয় আজ সকালে অথবা কালকে, তুমি হয় আজ নতুবা কাল সকালে জমা দেবে। তার মানে আগেরটা ফিরে আসলো চমৎকারভাবে, তুমি হয় আজ নয়তো কাল সকালে জমা দিবে। এই যে নয়তো, হয়, এইসবের মূলেই আইদার এবং অরের সম্পর্ক। এখন এই টাইপের অনেকগুলো প্র্যাকটিস করলে হয়ে যায়। আমার ক্লাসটি শেষ করেই তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জয়নিং সেন্টেন্স, কম্বিনেশন অফ সেন্টেন্সের যে চ্যাপ্টারটা আছে, আমি সেটা সবশেষে আরেকবার বলবো। সেখানে কিন্তু ধারাবাহিকভাবে প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে হবে, বারবার যে রুলসগুলো আছে, যে সেন্টেন্সগুলো আছে, সেগুলো বারবার পড়তে হবে। ওকে, সো ইউ উইল সাবমিট দ্য ফর্ম আইদার টুডে অর টুমোরো মর্নিং। ওকে, ডান। এটাকে অন্য কোনোভাবে আসলে লেখা যায় কিনা একটু ট্রাই করি। আমরা কিন্তু এই কথাটাকে প্রায় কাছাকাছি রেখে এভাবে বলতে পারি যে ইফ ইউ, রেড হয়ে যাচ্ছে, ব্ল্যাক করি আমরা। সো ইফ ইউ ডোন্ট, নেগেটিভ করছি আমরা, কেন হচ্ছে একটু অর্থের দিকে খেয়াল করো। ইফ ইউ ডোন্ট সাবমিট দ্য ফর্ম টুডে,
ইফ ইউ ডোন্ট সাবমিট দ্য ফর্ম টুডে, তুমি যদি আজকে ফর্মটা সাবমিট না করো, ইউ উইল সাবমিট ইট টুমরো মর্নিং। তুমি এটা আগামীকাল সকালে সাবমিট করবে। অর্থটা একটু বিকৃত হয়ে গেল না? ইফ ইউ ডোন্ট সাবমিট দ্য ফর্ম টুডে, তুমি যদি আজকে ফর্মটা সাবমিট না করো, ইউ উইল সাবমিট ইট টুমরো মর্নিং, তুমি আগামীকাল সকালে এটা সাবমিট করবে। অর্থটা একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সবচেয়ে কাছের এবং চমৎকার অর্থ হলো কোনটা? প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আর পরেরটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা বেস্ট বলছি, সো এটা হচ্ছে গ্রিন সিগন্যাল। বাট এখানেও একটা মজার কথা বলি যে সবসময় যে এই সিম্পলটাই গ্রিন হবে, সিম্পলটাই বেস্ট হবে, এরকম নয়। একটু পরেই তোমরা সেটা দেখতে পাবে। আচ্ছা, টাইপ 2, তাহলে এটাকে আমরা সিমিলার সাবজেক্ট বলছি, সিমিলার সাবজেক্ট বলছি। আর টাইপ 2 ডিসিমিলার, তারা সাক্ষাৎকার নেবে হয় অনলাইনে না হয় ক্যাম্পাসে। একটা সাক্ষাৎকার হয় সে অনলাইনে নেবে, নতুবা সরাসরি ক্যাম্পাসে এসে নেবে। তাহলে আমরা কি করতে পারি? এখানে সব ঠিকঠাক, দুইটা জিনিসের মধ্যে ভ্যারিয়েশন, একটা হচ্ছে হয় অনলাইন না হয় হচ্ছে ক্যাম্পাস, তাই না? সো আমরা কি করতে পারি? তাহলে আমরা দুইটা ছোট করে বাক্য করে নিই। তারা অনলাইনে সাক্ষাৎকার নেবে, না হলে ক্যাম্পাসে নেবে। ছোট্ট করে আগে করে নিই, একটু ট্রাই করো আমার সাথে সাথে। আরেকটি ব্যাপার, কিছু শিখছো নাকি বোরিং অনুভব করছো? কমেন্টে জানাও। প্রতিটা মুহূর্তে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে, এটা তোমাকে নিতে হবে। তারা মানে হচ্ছে কি? সাক্ষাৎকার নেবে মানে কি? ফিউচার। এখন সাক্ষাৎকার নেওয়ার ইংরেজি কি? টেক মানে এই নেওয়া নয়, কোনো কিছু গ্রহণ করা, অনলাইন বেস, কারো কোনো অ্যাসেট, গুরুত্বপূর্ণ বিষয়, এগুলোকে বলা হয় কন্ডাক্ট। হ্যাঁ, CONDUCT, কন্ডাক্ট। কি নিচ্ছে? সাক্ষাৎকার, দ্য ইন্টারভিউ। সো দে উইল কন্ডাক্ট দ্য ইন্টারভিউ। কোথায় নিচ্ছে? অনলাইনে। তাহলে এখানে সরাসরি অনলাইন, এটা হচ্ছে অ্যাডভার্ব। সব শেষে অ্যাডভার্ব বসে গেছে। ওকে, এবার না হলে ক্যাম্পাসে নেবে। না হলে মানে কি? না হলে মানে ওই যে আগের মতো করে আমরা অর দিয়ে ফেলবো একটা, রাইট? সো আমরা এখানে অর দিচ্ছি। অর কি হবে? দে উইল কন্ডাক্ট, এটা নেবে কোথায় নেবে? অন ক্যাম্পাস। এই যে ক্যাম্পাসের পূর্বে অন বসলো কোনো প্রোগ্রামের ক্ষেত্রে, এগুলো তোমাকে আস্তে আস্তে করে শিখতে হবে, এবং এগুলো ওই প্র্যাকটিসের মধ্যে দিয়ে তুমি শিখে ফেলবে। ক্যাম্পাস, ডান। ছোট দুইটা বাক্য তৈরি করতে সক্ষম হলাম। দে উইল কন্ডাক্ট ইট অন ক্যাম্পাস। এখন আমরা দুটোকে যুক্ত করব। সো যুক্ত করব কিভাবে? দে উইল কন্ডাক্ট দ্য ইন্টারভিউ। এইটুকু আমরা আগে হুবহু নিলাম তো। এবার হয় মানে হচ্ছে আইদার কোথায় বলো তো? আইদার হচ্ছে অনলাইন। এখন আইদার যেহেতু বসিয়েছি, তারপরে সমজাতীয় শব্দের পরে আমি একটা অর দিয়ে ফেলবো। আইদার অর, হয় অনলাইন নতুবা কোথায়? অন ক্যাম্পাস। দেখো, এটাও একটা নাউন, এটাও একটা অ্যাডভার্ব, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এবং এই দুইটার মাঝখানে সমজাতীয় শব্দ আইদার এবং অর বসেছে। দে উইল কন্ডাক্ট দ্য ইন্টারভিউ আইদার অনলাইন অর অন ক্যাম্পাস। তারা সাক্ষাৎকার নেবে হয় অনলাইনে না হয় ক্যাম্পাসে। কত চমৎকারভাবে হয়ে গেল। এগুলো জানতে হবে। অনলাইন সরাসরি অ্যাডভার্ব, তাই প্রেপোজিশন বসেনি। আর ক্যাম্পাসটা নাউন ছিল, তার আগে অন বসে সেটি অ্যাডভার্ব হয়েছে। তোমরা মনে রেখো, প্রেপোজিশনের পরে নাউন বসলে সেটা প্রেপোজিশনাল ফ্রেজ স্ট্রাকচারালি, কিন্তু অর্থগতভাবে সেটা কিন্তু অ্যাডভার্ব। তার মানে প্রতিটা প্রেপোজিশনাল ফ্রেজই দিন শেষে বলি বা ঘটনাক্রমে বলি, অর্থের দিক দিয়ে সেটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়। এনিওয়ে, আশা করি বুঝতে পেরেছ যে আইদার এবং অরটা কোথায় লাগিয়েছি। দেখতে হবে যে কোন জায়গায় তুলনাটা হচ্ছে। এখন এই কথাটা আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি, যেটা অলরেডি তোমরা দেখেছ। চলো আমরা একটু ট্রাই করি। আমরা বলতে পারি যে ইফ দে ডু নট কন্ডাক্ট দ্য ইন্টারভিউ অনলাইন, যদি তারা অনলাইনে ইন্টারভিউ না নিয়ে থাকে, তাহলে কি হবে? দে উইল
দে উইল কন্ডাক্ট করবে কি ইট অন ক্যাম্পাস। যদিও কিছুর অর্থের পরিবর্তন হয়ে যায়, যদি তারা অনলাইনে সাক্ষাৎকার না নেয় তবে ক্যাম্পাসে নেবে, অর্থ চেঞ্জ হয়ে গেল না? আগেরটা কি ছিল? তারা সাক্ষাৎকার নেবে হয় অনলাইনে না হয় ক্যাম্পাসে, হয় অথবা না হয়। কিন্তু এখানে অর্থটা এরকম হয়ে গেল, যদি তারা অনলাইনে সাক্ষাৎকার না নেয় তবে তারা ক্যাম্পাসে নেবে। কাছাকাছি, বাট অর্থ আলাদা। আমরা যদি হুবহু বাংলা অনুযায়ী করতে চাই তাহলে আমরা বলবো এটাই বেস্ট। এবং এই বাক্যটাও হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর একটু করে দিই, আর পরেরটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। শিখবো আমরা সবটাই, যেটা যখন লাগে সেটা ব্যবহার করা শিখবো। ঠিক আছে, এই হচ্ছে 8 নাম্বার। এবার দেখবো আমরা জয়নিং কিনোট 8 এর পর 9। জয়নিং কিনোট 9 শিরোনাম দেখো, নো সুনার ডট ডট দেন, হার্ডলি ডট ডট হোয়েন, স্কেয়ার্সলি ডট ডট হোয়েন। তোমরা এইটাকে খুব পরিমাণে জোরালো জোর দিয়ে মুখস্থ রাখবে, কারণ অনেক সময় এটা তোমরা অনেক সময় ভুল করে ফেলো। আমি একটা কাজ করি, হার্ডলি এবং হোয়েন, স্কেয়ার্সলি এবং হোয়েন যেহেতু কমন, তাহলে স্কেয়ার্সলিটাকে আমি শুধুমাত্র এই হার্ডলির সাথে আমি একটু স্ল্যাশ দিলে তো আরেক ঝামেলা ঘটবে। হ্যাঁ, কারণ এইদিকে স্ল্যাশ হয়ে আছে। আমি একটা কাজ করি, এখানে কমা ইউজ করি। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অথবা আমি এখানে একটা কাজ করি, এখানে এন্ড দিয়ে দিই, যাতে করে তোমাদের নজরে পড়ে। আরেকটি বিষয় বলি, এটা কিন্তু তোমাদের সাপোর্টিং নোট হিসেবে, সাপোর্টিং নোট 10 ফ্রম স্লাইড এই শিরোনামে আমি কিন্তু সেখানে দিয়ে দেব। আর প্রতিটা ক্লাসেরই তোমাদের স্লাইডটাই যে সাপোর্টিং নোট হিসেবে যাবে বা দিতে হবে এরকম নয়। আমি জানি যে কোন দিন কোন সাপোর্টিং নোটটা দিতে হবে, কারণ এই তথ্যগুলো ইউনিক হচ্ছে, যেটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং বইয়ে তুমি ওইভাবে পাবে না। সো আমি এটাকে সাপোর্টিং হিসেবে দিয়ে দেবো। হ্যাঁ, সো এটা নিয়ে তোমরা আবার কেউ গ্রুপে এসে, যারা ভর্তি হয়ে আছো গ্রুপে বা এখানে যারা ক্লাস করছো, চিল্লাপাল্লা করো না যে স্যার প্রতিটা ক্লাসে স্লাইডই সাপোর্টিং নোট হিসেবে দিয়ে দেন। না, আমি জানি যে তোমাকে কতটুকু পরিশ্রম করাতে হবে, কোনটুকু তোমার কাজ, কোনটুকু আমার কাজ। বিশ্বাস রাখো, কেমন? আচ্ছা, নো সোনারের সঙ্গে দেন বসে, আর হার্ডলি বা স্কেয়ার্সলির সঙ্গে কি বসে? হোয়েন বসে। এটা মনে রাখো। এটা দিয়ে আমরা দুইটা বাক্য যুক্ত করা শিখব, টাইপ 1, টাইপ 2, সিমিলার সাবজেক্ট, ডিসিমিলার সাবজেক্ট। আচ্ছা, মন্ত্রী পৌঁছাতেই ব্রিফিং শুরু হলো। মন্ত্রী পৌঁছাতেই ব্রিফিং শুরু হলো, এরকম অনেক কথা বলি আমরা। সে আসতেই গান শুরু হলো, অথবা বক্তা আসতেই তাকে নিয়ে শোরগোল শুরু হলো। এরকম আমরা একটা ঘটনা ঘটতে আরেকটা কিছু শুরু হলো, এইসব ক্ষেত্রে আমরা বিশেষ স্ট্রাকচার ইউজ করি, নো সুনার দেন। আগে ছোট দুইটা বাক্য ট্রান্সলেশন করে নিই, আমার সাথে সাথে তোমরাও ট্রাই করো। ছোট বাক্য, মন্ত্রী পৌঁছালেন। সো মন্ত্রী ইংরেজি কি? দ্য মিনিস্টার, রাইট? দ্য মিনিস্টার মন্ত্রী, আর প্রধানমন্ত্রী কি? প্রাইম মিনিস্টার। সো মন্ত্রী আর প্রাইম মিনিস্টার, প্রধান মানে তো প্রাইম। দ্য মিনিস্টার কি হলো? অ্যারাইভড। পৌঁছালেন মানে পাস্ট টেন্স। অন দ্য আদার হ্যান্ড আমরা বলি যে ব্রিফিং শুরু হলো, প্রেস ব্রিফিং বা অন্য কিছু। সো দ্য ব্রিফিং, ব্রিফিংটা কি হলো? শুরু হলো। সো বিগিন থেকে বিগ্যান, শুরু হলো, দুটাই পাস্ট টেন্স, শুরু হলো। এখন চমৎকার করে আমরা যুক্ত করতে চাই, চলো একটু আমরা যুক্ত করে দেখি। আমরা নো সোনার দিয়ে যুক্ত করি, একই কথা। প্রথমত নো সোনার দিয়ে একটু করি আমরা। নো সোনার, খেয়াল করো, নো সোনার দ্য মিনিস্টার অ্যারাইভড, তার মানে মিনিস্টার পৌঁছাতে না পৌঁছাতেই আমি পরেরটা দেন দিয়ে যুক্ত করব, এবং পরে যে বাক্যটা আছে আমি সেটা দিয়ে দেব। স্বাভাবিকভাবে তোমার কাছে মনে হচ্ছে এই বাক্যটা ঠিকঠাক রয়েছে, বাট এটা একটা ভুল। তোমরা অনেকে হয়তো আমার লেখার পরপর কমেন্টে লিখতে শুরু করেছিলে, স্যার ভুল। তার আগে আমি বলে দিই, নো সোনার যখন কোনো বাক্যতে থাকে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাডভার্বের মতো একটি বিষয়। এর আগেও তোমাদের নট অনলি এবং বাটলসোর ক্ষেত্রে দেখিয়েছিলাম। এবং নো সোনার, এই নট অনলি, বাটলসো, হার্ডলি, স্কেয়ার্সলি, এগুলোকে নেগেটিভ অ্যাডভার্ব বলা হয়। এগুলো থাকলে বাক্যটা ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন মানে সেইটার যে টেন্স হবে তার অক্সিলারি ভার্বটা সাথে চলে আসবে। অর্থাৎ নো সোনার হ্যাড দ্য মিনিস্টার অ্যারাইভড, তার মানে
নো সোনা হ্যাড দ্য মিনিস্টার অ্যারাইভ, তোমরা মনে রাখবে দেন যুক্ত হলে দেনের আগেরটা হয় পারফেক্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট, আর পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু ধরে নাও মনে মনে তুমি বাক্যটা আসলে এরকম, ধরে নাও বাক্যটা তোমার হচ্ছে এরকম, দ্য মিনিস্টার হ্যাড অ্যারাইভড দেন দ্য ব্রিফিং বিগ্যান। কিন্তু নো সোনার আসার কারণে ওই সেন্টেন্সের অক্সিলারি ভার্বটা সাথে করে নিয়ে বসে, এটার নাম হচ্ছে ইনভার্সন। সো নো সোনার যে কোনো একটা অক্সিলারি ভার্বকে সাথে নিতে পারে, নো সোনার ডিড হতে পারে, নো সোনার হ্যাড হতে পারে, নো সোনার ডাজ হতে পারে, কোনো সমস্যা নেই। সারা জীবন নো সোনার পর যে হ্যাড দেখেছো এর মানে হ্যাড ছাড়া অন্য কিছু বসবে না এমনটি নয়, কিন্তু নিয়মে বলা হয় দেন যুক্ত হলে প্রথমটা পারফেক্ট টেন্স মানে পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, সেই জায়গা থেকে হ্যাড বেস্ট। সো নো সোনা হ্যাড দ্য মিনিস্টার অ্যারাইভ দেন দ্য ব্রিফিং বিগ্যান। তাহলে আমরা এভাবে একটা লিখতে পারি, এবং চাইলে একটু কৌশল, এখন নয়, যখন কৌশল শিখবে বানাতে শিখবে তখন দেখবে এটাকে তুমি অন্যভাবে লিখছো। কিভাবে লিখছো? তুমি হয়তো লিখছো যে অন দ্য মিনিস্টার, এর সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি, অন দ্য মিনিস্টার্স। এইবার যে অ্যারাইভ, এই অ্যারাইভের নাউন তুমি করছো, অ্যারাইভের নাউন জানো তুমি? অ্যারাইভাল। এই যে অ্যারাইভ হচ্ছে ভার্ব, অ্যারাইভের নাউন হচ্ছে অ্যারাইভাল। কোথা থেকে শিখছো বলো তো? কমেন্টে বলো কোথা থেকে শিখছো, কোথা থেকে শিখবে তুমি কোনটি নাউন, কোনটি ভার্ব, কোনটি অ্যাডজেক্টিভ। ইয়েস, ওই যে আমি হোমওয়ার্ক দিচ্ছি প্রতিদিন শুরুতে, আজকে দিয়েছি তোমার 121 থেকে 140, এইভাবে এগুলোর মধ্যেই তো সেগুলো আছে রে বাবা। সেখানে দেখো সুন্দরভাবে পেয়ে গেছো কোনো একটি জায়গাতে, বা পাবে যে অ্যারাইভ হচ্ছে ভার্ব, তার নাউন হচ্ছে অ্যারাইভাল, এগুলোই তো। ওকে, সো অন দ্য মিনিস্টার্স অ্যারাইভাল, মিনিস্টার আসার সাথে সাথেই, আগমনের সাথে সাথে কি হলো? দ্য ব্রিফিং বিগ্যান, ব্রিফিংটা শুরু হয়ে গেল। তুমি একটা সময় এভাবেও লিখতে পারবে। তাহলে এখন ছোট কৌশল অবলম্বন করে লিখছো, পরবর্তীতে হাত যখন পাকা হয়ে যাবে তুমি অনেকভাবে লিখতে পারবে। তাহলে মন্ত্রী পৌঁছাতেই ব্রিফিং শুরু হলো, তার মানে মন্ত্রী পৌঁছা মাত্রই ব্রিফিংটা শুরু হয়ে গেল। সিমিলার বা সবচেয়ে কাছের যেটি অর্থ দিল সেটি হচ্ছে এটি, আর এটি হচ্ছে মিনিস্টারের আগমনের সময় ব্রিফিংটা শুরু হলো, প্রায় কাছাকাছি। কিন্তু কোনটা বেস্ট? এবার প্রথমটা একটু বেশি বেস্ট, বাট এইটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, আর পরেরটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে বলো তো এক্ষেত্রে কি কমপ্লেক্সটা বেস্ট না? হ্যাঁ, এই ধরনের ঘটনাগুলো তোমরা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্সে করবে এবং লিখবে যখন লেখার প্রসঙ্গ হবে, কোনো সমস্যা নেই। এবার বলি, তোমরা যদি হার্ডলি বা স্কেয়ার্সলি কোথাও ইউজ করো কোনো সমস্যা নেই, তোমরা চাইলে নো সোনারটা সেখান থেকে তুলে দাও, হার্ডলি হ্যাড দিয়ে দাও। হার্ডলি যখন হ্যাড দিলে পরবর্তীতে কি আর দেন থাকবে না রে বাবা, তখন হয়ে যাবে হোয়েন, কারণ হার্ডলি হ্যাডের সাথে কে বসবে? হোয়েন বসবে, রাইট? আবার তুমি হার্ডলি পরিবর্তে তুমি বসাতে স্কেয়ার্সলি, কোনো সমস্যা নেই, সিমিলার অর্থ প্রকাশক শব্দ তুমি যে কোনো একটা দাও অল্টারনেটিভ। দ্বিতীয় বাক্যতে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হোয়েন। প্রসঙ্গত বলি যে এখানে হোয়েনের বাংলা অর্থ কিন্তু যখন নয় বা কোনো সময়কে মিন করে না। এখানে কি বোঝায় বলতো? জাস্ট তৎক্ষণাৎ। এখানে আসলে ওই রকম কোনো হোয়েনের অর্থই প্রকাশ পাবে না। যেমন তোমরা এর আগে দেনের কোনো অর্থ প্রকাশ পেয়েছিলে? এই দেনের কি কোনো অর্থ পেয়েছিলে যখন আমি নোসোনার দিয়েছিলাম? একইভাবে এই হোয়েনেরও কোনো অর্থ এখানে প্রকাশ পাবে না, কারণ হোয়েন মানে সবসময় যে কখন যখন এইরকম অর্থ হবে এটি ভাবার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছ এবং আত্মবিশ্বাস এসেছে তোমার ভিতরে। এরকম একটি কাজের সাথে আরেকটি কাজ শুরু হলে আমরা নোসোনার হ্যাড এই ইনভার্সনটা ব্যবহার করব। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট সিমিলার, সিমিলার সাবজেক্ট। তাহলে ডিসিমিলার সাবজেক্ট যদি হয়, ফলাফল ঘোষণা হতেই শিক্ষার্থীরা আবেদন শুরু করলো, তার মানে ফলাফল একটা, অন্যদিকে শিক্ষার্থীরা একটা, সম্পূর্ণ ডিসিমিলার দুইটা সাবজেক্ট। কিভাবে করা যায়? আমরা একটু বাক্য দুইটাকে আলাদা করে নিই, ছোট করে বাক্য ট্রান্সলেশন করি। একটু বলো, ফলাফল ঘোষণা হলো, ইংরেজি কি করবে? দ্য রেজাল্টস। ফলাফল, আমি রেজাল্টটাকে কাউন্টেবল এবং প্লুরাল করলাম, ফলাফল যেহেতু, দ্য রেজাল্টস কি হলো? ঘোষণা হলো। এটা অন্যের দ্বারা ঘোষণা হয়, বাই দ্য প্রিন্সিপাল, বাই দ্য অথরিটি। সো দ্য রেজাল্টস ওয়ার দেব আমি,
প্যাসিভ ভয়েস করছি, দ্য রেজাল্টস ওয়ার কি হলো ঘোষণা, অ্যানাউন্সড ফুল স্টপ। প্যাসিভ ভয়েস, শিক্ষার্থীরা আবেদন শুরু করলো, তাহলে কি করব, শিক্ষার্থীরা আবেদন শুরু করলো, দ্যাট মিনস আমরা বলতে পারি দ্য স্টুডেন্টস আবেদন শুরু করলো, তাহলে শুরু করেছিল স্টার্টেড আবেদন করা, তাহলে অ্যাপ্লাই। আচ্ছা বলো তো এটা কি ঠিক থাকলো আমার, এটা কি ঠিক হয়েছে, ভুল ধরো কমেন্টে আমাকে বলো, আমি যদি এখানে শেষ করি আমার ভুলটা কোথায় বলো কমেন্টে দ্রুত। দ্য স্টুডেন্টস স্টার্টেড অ্যাপ্লাই, দেখে কিন্তু সব ঠিকঠাক মনে হচ্ছে, কিন্তু পূর্বে আমি অনেকবার তোমাদের বুঝিয়েছি স্টার্ট ভার্বটা যদি ব্যবহার হয় দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাবে, স্টপ, অ্যাভয়েড, স্টার্ট, মনে আছে তোমাদের, দ্বিতীয় ভার্বের সঙ্গে আইএনজি হবে, সো অ্যাপ্লাইং হবে। ভেরি গুড, যারা এটা ধরতে পেরেছ অভিনন্দন, যারা বুঝতে পেরেছ। দ্য স্টুডেন্টস স্টার্টেড অ্যাপ্লাইং, ডান। এবার আমরা দুইটা বাক্যকে যুক্ত করব কি দিয়ে, নো সোনার হ্যাড বা হার্ডলি, স্কেয়ারসলি, হোয়েন, এগুলো দ্বারা যুক্ত করব। আচ্ছা সেক্ষেত্রে একটু জায়গা এখানে আমাকে বাড়াতে হবে, আমি অন্য একটা পেজে নিয়ে আসলাম, হ্যাঁ জায়গা একটু আমার দরকার। আচ্ছা ওই কথাটাই, তাহলে এবার আমরা যুক্ত করতে পারি। সো যুক্ত করব কিভাবে, আমরা নিয়ে আসবো নো সোনার, নিয়ে আসলাম নো সোনার হ্যাড, এই যে বাক্যটা, নো সোনার হ্যাড দ্য রেজাল্টস, নো সোনার হ্যাড দ্য রেজাল্ট অ্যানাউন্সড, কিন্তু মনে রাখতে হবে রেজাল্টটা তো অন্যের দ্বারা হয়েছিল প্যাসিভ, তাহলে এখানে তো আর প্যাসিভ হলো না, সেটা অ্যাক্টিভ হয়ে আছে। ধরে নিলাম হ্যাডকে আমি সাবজেক্টে পরে দেব, ধরো কথার কথা, তাহলে এটা কি প্যাসিভ হয়েছে না, প্যাসিভ মানে কি বিন রাখতে হবে। সো নো সোনার দ্য রেজাল্ট হ্যাড বিন, এই জন্য হ্যাডটাকে দিতে হবে এই জায়গায় আর বিনটা থাকবে এখানে। মনে রেখো বা এর আগেও বলেছি তোমাদের, কম্পাউন্ড অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের ক্ষেত্রে দুই পাশে চলে যায়। সো had the result been, okay, no sooner had the result been announced, এরপর no sooner সঙ্গে কি বসে, no sooner সঙ্গে অবশ্যই দেন বসে, দেন তারপরে যে বাক্যটা আছে তুমি সেটা বসিয়ে দাও, the student started applying। একেবারে চমৎকার হয়ে গেল, ফলাফল ঘোষণা হতেই শিক্ষার্থীরা আবেদন শুরু করলো, no sooner had the results been announced then the student started applying। এখন তুমি চাইলে নো সোনার না দিয়ে ওখানে তুমি স্ক্যার্টসলি দিতে পারো, তুমি হার্ডলি দিতে পারো, তবে পরবর্তীতে দেনের জায়গাতে তখন তোমাকে হোয়েন দিতে হবে, যেটা তোমরা প্রথমে দেখলে। ওকে আচ্ছা সরি, কালারটা চেঞ্জ হয়ে গেল, কালারটা হবে এইটা, হ্যাঁ ঠিক আছে, ব্যাস। এখন এই কথাটাকে তোমরা হয়তো বা এখন এভাবে লিখবে, কিন্তু একটা সময় আসবে হাত যখন পাকাপোক্ত হয়ে যাবে তুমি অনেকভাবে লিখতে পারবে, যেহেতু এই মুহূর্তে একটা কাজ শেষ হয়ে আরেকটি কাজ শুরু হচ্ছে, ফলাফল ঘোষণা হতেই শিক্ষার্থীর আবেদন শুরু করলো, তার মানে এগুলো হচ্ছে ইমিডিয়েটলি অ্যাকশন। সো তোমরা ইমিডিয়েটলি শব্দ ইউজ করে অনেক কিছু করতে পারো, ইমিডিয়েটলি আফটার, ইমিডিয়েটলি আফটার কিসের, দ্য অ্যানাউন্সমেন্ট, announcement, NAUNCE, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট, বানানটা অনেক বড় হয়েছে। ইমিডিয়েটলি আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য রেজাল্ট, এটা এখন হয়তো পারবে না তোমরা। ইমিডিয়েটলি আফটার দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য রেজাল্ট, অর্থাৎ রেজাল্ট প্রকাশ হওয়ার একেবারে ইমিডিয়েটলি, প্রকাশ হওয়ার মাত্রই কি হলো, পরবর্তী বাক্যটা স্টুডেন্ট স্টার্টেড অ্যাপ্লাইং, তারা এটা আবেদন শুরু করলো। বোথ আর কারেক্ট, এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এটি হলো সিম্পল সেন্টেন্স, যেখানে একটি সাবজেক্ট একটি ভার্ব, এটাকে আমরা বলছি কমপ্লেক্স আর এটাকে বলছি আমরা সিম্পল। এখন বলো কোনটা সবচেয়ে এখানে মানানসই হলো, কমপ্লেক্স, রাইট? সো এখানে প্রমাণিত যে আমরা মোটামুটি আজকের আলোচনায় দেখছি যে কোনো কোনো ক্ষেত্রে সিম্পলের থেকে কমপ্লেক্স দিয়ে করাটাই বেশি অর্থপূর্ণ হচ্ছে। এটা আমরা প্রাথমিক পর্যায়ে এটা ট্রাই করব, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা নেক্সট কিনোট 10 দেখব।
10 নাম্বার জয়নিং কিনোট 10 হোয়েন দিয়ে আমরা একটু বাক্য যুক্ত করব। হোয়েন এবং এরপর আরেকটি রয়েছে হোয়ার। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। ছোট ছোট বিষয়গুলোকে রিকভার করছো তোমরা, আত্মবিশ্বাস সঞ্চয় করছো তোমরা এনজয় করছো কিনা একটু কমেন্টে জানাও। টাইপ 1 মানে সিমিলার সাবজেক্ট হবে, টাইপ 2 মানে হচ্ছে ডিসিমিলার হবে। আচ্ছা, আমি প্রতিবেদন সম্পাদন করেছিলাম, তখন হঠাৎ আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। আমি প্রতিবেদন সম্পাদনা করেছিলাম, তখন হঠাৎ আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। আচ্ছা, বাক্যকে আমরা একটু আলাদা করে নিই। আমি প্রতিবেদন সম্পাদনা করেছিলাম, আমার ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে গেল। আলাদা করে নিলাম, তোমরা ওইভাবে করবে প্রথম দিকে। তাহলে আমি, সো আই, সম্পাদনা করছিলাম, খেয়াল করেছো করছিলাম মানে ওইটা পাস্ট টেন্সে চলছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ এডিটিং, আই ওয়াজ এডিটিং দ্য রিপোর্ট, এডিটিং দ্য রিপোর্ট। আমি রিপোর্টটা এডিট করছিলাম মানে সম্পাদনা করছিলাম, আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেল। সো আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। সো কি বলতে পারি, মাই ল্যাপটপ কি বন্ধ হয়ে গেল মানে শেষ, পাস্ট টেন্স। শাট ডাউন, DOW, ডাউন। কিন্তু আমি এখানে একটি কথা বলেছি কি জানো, হঠাৎ। তো হঠাৎ মানে কি, অ্যাব্রাপ্টলি বা সাডেনলি ইত্যাদি। সো সাডেনলি আমরা ভার্বের আগে বসাবো, সাডেনলি। মাই ল্যাপটপ সাডেনলি শাট ডাউন, হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। লেটস জয়েন টুগেদার, চলো একসাথে যুক্ত করে ফেলি। ওকে, সো আমি প্রতিবেদন সম্পাদনা করেছিলাম, তখন এটা বন্ধ হয়ে গেছিল, তাই না? তাহলে এখানে আমরা কিভাবে যুক্ত করতে পারি? আই ওয়াজ এডিটিং দ্য রিপোর্ট লিখলাম প্রথম বাক্যটা, তারপরে জাস্ট মাঝখানে আমি দিয়ে দেবো হোয়েন। একেবারে সিম্পল, মাই ল্যাপটপ সাডেনলি শাট ডাউন, ডান। কত সহজ। আই ওয়াজ এডিটিং দ্য রিপোর্ট হোয়েন মাই ল্যাপটপ সাডেনলি শাট ডাউন, যখন আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গেছিল। একেবারে ঠিকঠাক, এখানে আর তেমন মনে হয় না বোঝানোর কিছু আছে। বাট একটা সময় আসবে যে তুমি আরেকটু অ্যাডভান্স ওয়েতে কথাগুলো লিখতে পারবে, যে রিপোর্ট এডিটিং করার সময়। সো এইসব ক্ষেত্রে তুমি ডিউরিং ইউজ করবে, ডিউরিং অথবা অ্যাট দ্য টাইম অফ, এরকম কিছু। ডিউরিং দ্য এডিটিং, অফ কি, অফ দ্য রিপোর্ট, ডিউরিং দ্য এডিটিং অফ দ্য রিপোর্ট। এরপরে তুমি একটা কমা দাও, তারপরে বাকি যে অংশটি আছে সেটা দিয়ে দাও, মাই ল্যাপটপ সাডেনলি শাট ডাউন। এবারও চমৎকার হলো যে রিপোর্টটা সম্পাদনা করার সময় আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গিয়েছিল। কথাটা প্রায় কিন্তু সিমিলার, যদিও নিচেরটা লিখলে অনেক সুন্দর চমৎকার হবে, তোমার লেখার হাত যে পরিপূর্ণ হয়েছে সেটা প্রমাণ হবে, বাট তুমি প্রথমটাও ব্যবহার করতে পারবে। প্রথমটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ দুই পাশে দুইটা পরিপূর্ণ বাক্য, আর পরেরটাকে বলছি আমরা সিম্পল সেন্টেন্স, কেননা আগের অংশটুকু ফ্রেজ, পরের অংশটুকু হচ্ছে একটাই সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। সো এক্ষেত্রেও বলবো কমপ্লেক্স করাটা যৌক্তিক রয়েছে। এখন টাইপ 2তে আমরা দেখব যে দুই পাশে দুই সাবজেক্ট, ডিসিমিলার। এখানে একটু সিমিলার সাবজেক্টটা লিখে দিই আমরা, যেহেতু প্রথমটা সাধারণত লিখছি আজকে। সিমিলার সাবজেক্ট, সিমিলার সাবজেক্ট, সিমিলার সাবজেক্ট। ক্লাস একটু লম্বা হয়ে যাচ্ছে না? খুব মন খারাপ হচ্ছে কতদিন থেকে যে 1 ঘন্টার ভিতরে শেষ হচ্ছে না। আসলে কি করা বলো, শিখতে তো হবেই। এ জার্নিতে তুমি নেমেছ তোমার জন্য, এ যুদ্ধে জয়লাভ করলে তুমি সবচেয়ে বেশি তৃপ্তি পেতে চাও। তাহলে শুধু শুধু কেন লৌকিকতা বলো? আমরা যা কিছু প্রয়োজন সব কিছু শিখবো, তার জন্য যত সময় লাগে কোনো আপত্তি নেই। যারা মনে করছে আপত্তি নেই, একটু কমেন্টে জানাও। জেগে ওঠো, স্বপ্ন পূরণের এই আয়োজনে শেষ পর্যন্ত চুম্বকের মতো লেগে থাকো। ওকে, যেটি বলছিলাম, টাইপ 2 মানে ডিসিমিলার। যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন। শিক্ষক ক্লাসে ঢুকলেন, চলো আমরা ছোট করে ভেঙে নিয়ে আগে ট্রান্সলেশন করি। ওকে, আর শিক্ষক ক্লাসে ঢুকলেন, সো দ্য টিচার, টিচারের আগে যে দা বসবে এটা কিন্তু আর বলা লাগবে না, গতদিন অনেকবার ব্যবহার করেছি, অনেকবার শুনেছ, তাই তুমি আত্মবিশ্বাসের সঙ্গে বসাতে পারছো। ইয়েস, হিয়ার লাইজ দ্য মূল ফ্যাক্ট অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের এখানে হচ্ছে মূল ক্যারিশমা।
প্র্যাকটিস করলে এগুলার রুলসের মধ্যে থাকে না, তখন এটা তোমার নিজের একটা বিষয় হয়ে যায়। ক্লাসে প্রবেশ করলেন শিক্ষক, দ্য টিচার এন্টার, কোথায় প্রবেশ করলেন? ক্লাসে, এন্টার দ্য ক্লাস। আমি যদি বলি ক্লাসটা কি, অবজেক্ট নাকি অ্যাডভার্ব, কে বলতে পারবে? হ্যাঁ, এটা হচ্ছে স্থান, ক্লাস, এটা হচ্ছে অ্যাডভার্ব। শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, কোথায়? রাইট, ক্লাসে। শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন, তো শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন, তাহলে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন মানে পাস্ট টেন্স, স্ট্যান্ড থেকে স্টুড আপ, শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন। ওকে, ডান। এবার জয়েন করব আমরা। জয়েন করতে চাই যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন, তার মানে আমরা হোয়েন ফার্স্টে দেব। আমরা একটা ছোট্ট, আমরা একটু হোয়েন, আচ্ছা এটা একটু ডিস্টার্ব হচ্ছে, শুরুতে শুধু আমরা একটা হোয়েন লাগাই দেব, তার মানে হোয়েন বাক্যের শুরুতেও বসতে পারে। হোয়েন দ্য টিচার এন্টার ক্লাস, যখন শিক্ষক ক্লাসে ঢুকলেন, এরপরে দেব একটা কমা, এরপর সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেলেন। এর থেকে সহজ আর কিছু নেই। বাট তোমার লেখার হাত যখন শক্তিশালী হবে, আরো বেশি পরিপক্কতা আসবে, তখন তুমি হয়তো বা একটু ব্যতিক্রম কিছু লিখে পরীক্ষককে ইমপ্রেস করতে চাইবে। হয়তো তুমি বললে অ্যাট দ্য টিচার্স, পজিটিভ করছো, টিচার্স এন্টারে নাউন করে দাও। এন্টারে নাউন কি, একে পারো? কমেন্টে লেখো। এন্টার মানে প্রবেশ করা, এন্টারে নাউন কমেন্টে লেখো। আজকে এগুলো লিখতে পারছো না মানেই তোমরা আমার দেওয়া প্রথম হোমওয়ার্কগুলোর ব্যাপারে একটু অবহেলা করছো। এগুলোরই তো কাজ এখানে শুরু হয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের যে হোমওয়ার্কের কাজটা কি। অ্যাট দ্য টিচার্স এন্টার্নস, TRANC, এন্ট্রান্স। এন্টার মানে প্রবেশ করা, আর এন্ট্রান্স হচ্ছে তার নাউন, প্রবেশ। অ্যাট দ্য টিচার এন্ট্রান্স, অ্যাট দ্য টিচার্স এন্ট্রান্স, টিচারের প্রবেশের সময়, প্রবেশের মুহূর্তে কি হলো? বাকি অংশ, দ্য স্টুডেন্টস স্টুড আপ। ব্যাস, হয়ে গেল। নাইস। যারা কমেন্টে লিখছো, যাদের হয়েছে অভিনন্দন। যারা পারছো না, সতর্ক হও, সচেতন হও যে ফ্রি হ্যান্ড মানে শুধু আমার রুলস শেখা নয়, ভোকাবুলারি সম্পর্কে বিশদ জানা। তবেই না তোমার ভিতরে প্রচুর আত্মবিশ্বাস কাজ করবে এবং যে কোনো কথা যে কোনো সময় মনের মতো করে লিখতে পারবে। তাহলে এই পরিবর্তন। আর প্রথমটা হচ্ছে হোয়েন। আমরা কোনটাকে কি বলবো বলো? প্রথমটা হচ্ছে কমপ্লেক্স, যেটা আমরা সবাই পারবো, কিন্তু এই সিম্পলটা করতে পারলে প্রাণটা ভরে যাবে। আমি সেই দিনের প্রতীক্ষায় রয়েছি যেদিন আমার প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের বাক্যগুলো বানিয়ে লিখতে পারবে এবং লেখার পর কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে স্যার সঠিক নাকি এটা মানে ভুল হলো। তুমি নিজে বুঝতে পারবে তোমার সব কিছু ঠিক আছে। অ্যাপোস্ট্রফি এস, এরপরে নাউন হয়, প্রেপোজিশন দিয়ে শুরু হলে কোনো ফ্রেজ, সেটা প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলোর পরে কমা হয়। এরকম প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের শুরুতে বসে সাধারণত সিম্পল সেন্টেন্সে, এটি সিম্পল সেন্টেন্স। অনেকভাবে তুমি নিজেই প্রমাণ করতে পারবে এবং নিজে আত্মবিশ্বাস পাবে। সেই দিন আর বেশি দূরে নয়, শুধু দরকার প্র্যাকটিস। সো কিপ প্র্যাকটিসিং, আর আমার কথাগুলো শুনতে থাকো। আলোচনার একেবারে প্রায় শেষের দিকে। এরপরে আমরা আর একটা রুল দেখব, জয়নিং কিনোট 11। আচ্ছা, 11-এ আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হয়, এবং এখানে চমৎকার একটা টুইস্ট আমি তোমাদেরকে দেখাবো। এবং এই প্রশ্নটা আমার ছোটবেলাতে আমি যখন লিখতাম বা কোনো কিছু পড়তাম, আমার এই প্রশ্নটা ছিল, তো সেটা আমি আবিষ্কার করেছিলাম, আর সেটা আমি তোমাদের কাছকে বিলিয়ে দেবো একটু পর। আমার ছোটবেলার সমস্যাটা সমাধান ঘটেছে, এখানে দেখাবো। আচ্ছা, টাইপ 1 মানে হচ্ছে সিমিলার সাবজেক্ট। ধরো এরকম একটি বাংলা, এটি সেই বিভাগ যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, বা এটাই সেই স্থান যেখানে তাকে সমাধি তার কবর রচিত হয়েছে, হ্যাঁ, বা এটাই সেই স্থান যেখানে সেই যুদ্ধটা হয়েছে। তো এই ধরনের কথা বলার ক্ষেত্রে আমরা কিন্তু বেসিকলি কি করি, আমরা এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করি হয়ার দিয়ে। বাক্যটিকে ছোট করে নিয়ে এটি সেই বিভাগ, এটি সেই বিভাগ ট্রান্সলেশন করা আমার সাথে সাথে। এটা কি ইট হবে নাকি দিস? দিস, রাইট, ইট নয়। ইট হচ্ছে বিষয়বস্তু, বিষয়বস্তু জড়, কিন্তু যখন নর্মাল কথা বলা হয় সেক্ষেত্রে দিস ইজ কি, দিস ইজ দ্য বিভাগ। বিভাগ মানে কি? ডিপার্টমেন্ট।
এখানে ডিপার্টমেন্ট। ওকে, দিস ইজ দ্য ডিপার্টমেন্ট, এটা সেই বিভাগ বা এটা হচ্ছে বিভাগ। এখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কি হলো বলো? দ্য অ্যাডমিশন টেস্ট, ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইংরেজি কি? প্যাসিভ ভয়েস ইজ হেল্ড, রাইট? হেল্ড হেয়ার, এখানে অনুষ্ঠিত হয়, প্যাসিভ ভয়েস। ওকে, ডান। এবার আমি যুক্ত করতে চাই। সো কিভাবে যুক্ত করব? প্রথমে বলো দিস ইজ দ্য ডিপার্টমেন্ট, একেবারে সহজ করে, হোয়ার দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড। আবার যদি হেয়ার দিই তাহলে এই বাক্যটা আমার একটা ভুল হয়েছে। দিস ইজ দ্য ডিপার্টমেন্ট হোয়ার দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড হেয়ার। আমি যদি কোনো বাক্যে হোয়ার ইউজ করি সেখানে আর আমি হেয়ার দিতে পারবো না। যদি দিয়ে ফেলি তাহলে এটাকে রিডান্ডান্সি প্রবলেম বলা হয়, বাহুল্য দোষ, দ্বিরুক্তি সমস্যা। সো একই রকম প্রকাশে শব্দগুলো ব্যবহার করা যাবে না। সো আমরা এখানে হেল্ড দিলাম, ব্যাস, কথাটা সহজ। দিস ইজ দ্য ডিপার্টমেন্ট হোয়ার দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড, এটি সেই বিভাগ যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, ডান। কিন্তু যদি আমি এরকম একটা কথা লিখতে চাই, যদি আমি এরকম একটা কথা একটু লিখতে চাই একটু অ্যাডভান্স ওয়েতে, তাহলে কেমন হয়? যে ধরো বললাম যে দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড ইন দিস ডিপার্টমেন্ট। দেখো তো ব্যাপারটা কেমন লাগছে? এত জটিলতার মধ্যে যে আমি এই কথাটাকে এভাবে বলতে পারতাম কিনা, দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড ইন দিস ডিপার্টমেন্ট, অর্থাৎ এই ডিপার্টমেন্টেই অ্যাডমিশন পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মানে কথাটা কি ওইটা না? এটা আরো চমৎকার হলো না? রাইট। সো অনেকভাবে একটা কথা লেখা যায়। আগের বাক্যে দুই পাশে দুইটা ক্লজ, দুইটা সেন্টেন্স, এটিকে বলছি আমরা কমপ্লেক্স। পরে বাক্যটা একটা সাবজেক্ট একটা ভার্ব, অতএব এটার নাম হচ্ছে সিম্পল। যদিও বলবো যে এক্ষেত্রে কমপ্লেক্সটা আমরা লিখে লিখে অভ্যস্ত, কিন্তু তোমার চরম ম্যাচিউরিটি প্রকাশ করবে এই ধরনের সিম্পল সেন্টেন্স লেখার মধ্য দিয়ে। এখন একটি বিষয় তোমাদেরকে বলি আমি। এই বাক্যটা তুমি চাইলে হোয়ারের পরিবর্তে সেই জায়গাটায় তুমি কিন্তু ইন হুইচ ইউজ করতে পারতে। দিস ইজ দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড। অর্থাৎ হোয়ারের পরিবর্তে তুমি সেখানে ইন হুইচ ব্যবহার করতে পারো। দিস ইজ দ্য ডিপার্টমেন্ট ইন হুইচ, যেখানে দ্য অ্যাডমিশন টেস্ট ইজ হেল্ড। ছোটবেলায় আমি ভাবতাম যে এটা তো স্থান প্রকাশ করছে, তাহলে এখানে ইন হুইচ কেন? আসলে ইন হুইচ এমন একটা শব্দ, সেটা তুমি সময় হোক আর কোনো স্থান হোক, উভয় ক্ষেত্রে তুমি এটা ব্যবহার করতে পারবে। আমি একটু পরে তোমাদেরকে আরেকটা বাক্য দেব যে যেখানে সময়ের কথা উল্লেখ আছে তবুও ইন হুইচ ব্যবহার করা যায়। ওয়েট করো, আমি একটু পর তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে যেটি বললাম, হোয়ারও দিতে পারো, চাইলে ইন হুইচও ব্যবহার করতে পারো। এবার আরেকটি বাক্য দেখো তোমরা, টাইপ 2। এটি সেই আর্কাইভ যেখানে পুরনো নথিপত্র সংগ্রহ করা হয়। আর্কাইভে তো পুরনো জিনিসপাতি থাকে, আর্কাইভ, তাই না? তাহলে আমরা একটু কৌশলে এটাকে ছোট করে নিই। এটি সেই আর্কাইভ, এটি রস্যইটা এখান থেকে বাদ দিতে পারি আমরা। ওকে, এবার আমরা ট্রান্সলেশন করছি, এটা সেই আর্কাইভ। সো নর্মালি করে ফেলো, দিস ইজ দ্য আর্কাইভ, দিস ইজ দ্য আর্কাইভ। ওকে, দিস ইজ দ্য আর্কাইভ, এটা সেই আর্কাইভ বা এটা হচ্ছে আর্কাইভ। সেই না বলাটাও ভালো, মানে সিঙ্গেল যখন আমরা বলবো এখানে সব সেই কথাটাও বলার দরকার নেই। এটি বিভাগ বা এটি আর্কাইভ, ঠিক আছে? পরিপূর্ণ অর্থ করলে সেই কথাটা আসে। দিস ইজ দ্য আর্কাইভ, এটা আর্কাইভ বা এটি হচ্ছে আর্কাইভ, এখানে পুরনো নথিপত্র রাখা হয়। সো পুরনো নথিপত্র, দ্যাট মিনস ওল্ডস, OLD, অল ডকুমেন্ট, যেহেতু নথিপত্র সমূহ ওই জন্য আমি প্লুরাল করে দিলাম। অল ডকুমেন্টস আর কি করা হয়? প্রিজার্ভ। পুরনো নথিপত্রগুলো এখানে রাখা হয়। অল ডকুমেন্টস আর প্রিজার্ভ,
প্যাসিভ ভয়েসে, বি ভার্বের পর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল। এখন যদি এই দুইটি সেন্টেন্সকে আমরা যুক্ত করতে চাই তাহলে কি হবে? চলো আমরা যুক্ত করি। দিস ইজ দ্য আর্কাইভ, তুমি নর্মালি নাও দিস ইজ দ্য আর্কাইভ, নাও তুমি হোয়ার, দিস ইজ দ্য আর্কাইভ হোয়ার অল ডকুমেন্টস আর প্রিজার্ভ। হয়ে গেল, কোনো সমস্যা নেই, একেবারে হোয়ারে সাদামাঠা ব্যবহার। কিন্তু ম্যাচিউরিটি আসবে কোন ধরনের বাক্যতে বলো তো? আমি যদি লিখতাম অল ডকুমেন্টস আর প্রিজার্ভ, সংরক্ষিত হয় কোথায় বলো তো? ইন দিস আর্কাইভ, ইন দিস ওই যে আর্কাইভ, ঠিক আগের মতোই ইন দিস ডিপার্টমেন্ট, ওই একই ধরনের একই প্যাটার্নে। তাহলে ছোট ছোট প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত করেও অনেক সময় দেখা যায় যে একটা সিম্পল সেন্টেন্স দিয়েও একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করা যায়। যদিও আমরা হয়তোবা এখন হয়তোবা এটাই লেখা শিখবো আমরা, এটা কমপ্লেক্স আর পরেরটা হচ্ছে সিম্পল, পরেরটা হচ্ছে সিম্পল। বোথ আর কারেক্ট, তুমি ব্যবহার করবে যেটি খুশি সেটি। এখন এখানে হোয়ার ইউজ না করে আমি যদি ইন হুইচ ইউজ করতাম, দিস ইজ দ্য আর্কাইভ ইন হুইচ, কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। ওকে, এখন একটা জিনিস তোমাদেরকে জাস্ট আমি বলি এবং তারপরে আয়োজনটি শেষ করি। আমি তোমাদের বলছি যে সময় প্রকাশ করবে তবু তুমি ইন হুইচ ইউজ করবে। হোয়ার হলে তো আমরা ইন হুইচ ব্যবহার করছি, কিন্তু ধরো সময় প্রকাশ করবে তবু আমরা এটা ব্যবহার করতে পারবো। আমরা একটা বাক্য দেখি চলো। আচ্ছা, তার আগে একটা কাজ করি, এটা হচ্ছে সিমিলার সাবজেক্টটা লিখে দিই, সিমিলার সাবজেক্ট। আর যেটা লিখছি না 2 নাম্বারটা টাইপ 2, সেটা ডিসিমিলার, এটা বুঝে নিও। ওয়েল, ছোট্ট একটা টেস্ট, আর এর মধ্যে দিয়ে আয়োজনটা শেষ করব। টেস্ট আবার আহামরি তেমন কিছুই না, সাথে চলে যেও না, কারণ আমি দেখাবো বই থেকে কোথায় পড়বে। ফ্রি হ্যান্ড রাইটিং বইটা থেকে পড়াও দেখিয়ে দেব। ওকে, সো ধরো 2005-এ একটা কি হয়েছিল বলো তো? ওয়াজ দ্য ইয়ার, এমন একটি সময়, ফিলিং ইন দ্য গ্যাপ করলাম। এই সময়টা একটা সুনামি হয়েছিল, সুনামি স্ট্রাক, আঘাত এনেছিল, স্ট্রাক, সেই সময় সুনামি খুবই আঘাত এনেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি এখানে কি নিতে পারি? অপশন এ হোয়েন, অপশন বি ইন হুইচ। জানাও দেখি। 2005, হ্যাঁ 2005 was the year tsunami struck. হোয়েন নাকি ইন হুইচ? নর্মালি তোমরা হোয়েন নিবে, যখন আঘাত হেনেছিল, কিন্তু আমরা শেখালাম কি যে সময় হলেও সেখানে ইন হুইচ ব্যবহার করতে পারো। 2005 was the year in which the tsunami struck. সো আমরা বলবো বোথ আর কারেক্ট। এটি আমি তোমাদের বলতে চেয়েছিলাম যে স্থান যদি হয় তাহলে তো ইন হুইচটা দেখালামই, কিন্তু যদি সময় হয় হোয়েন তো ব্যবহার করতে পারি, তার পরিবর্তে আমরা ইন হুইচও ব্যবহার করতে পারি। বোথ আর কারেক্ট। যারা বুঝে শুনে রাইট উত্তর করেছো তোমাদের প্রত্যেককে অভিনন্দন। ওকে, আয়োজনের শেষে এবার আমি বইটা হাতে নিয়ে ফেললাম, ফ্রি হ্যান্ড রাইটিং বইটা তোমরা হাতে নাও, এবং এই তো খুলে ফেললাম। ইয়েস, চ্যাপ্টার হচ্ছে 3। ওয়েল, এই হচ্ছে চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3 জয়নিং সেন্টেন্স, কম্বিনেশন অফ সেন্টেন্স। এইখানে তোমরা জয়নিং ভার্সেস কম্বিনেশনে বেসিক কিছু কথা রুলস আছে, সেগুলো তোমরা একটু দেখে নেবে। এবার দেখো গতদিন থেকে বিকজ এর ব্যবহার থেকে শুরু করে বিকজ অফ সবগুলোরই রুল রয়েছে, এবং গত দিনে পড়ানোর পর আজকেও দেখো নতুন করে আবার যে রুলসগুলো আমি শেখালাম তোমাদের সেগুলো এখানে আছে। সো এখান থেকেই তুমি একটু খুঁজে খুঁজে বের করবে কোন 2.2, এই যে গত দিনে যেগুলো ছিল, আজকের যে রুলগুলো, হ্যাঁ এই যে ইন অর্ডার টু, এই রুলসগুলো, হ্যাঁ ইন অর্ডার টু এর যে রুলসগুলো একটু দেখবে। এই যে দেখো নাইদার নর দেখতে পাচ্ছ 10 নম্বর,
হ্যাঁ, এরপর স্টেপ হচ্ছে 11, জাস্ট পড়া। হ্যাঁ, কয়েকবার করে পড়া। এইখানে যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলো দেখবে ইনশাআল্লাহ। এর মধ্য দিয়েই বলা যায় যে তোমাদের পূর্ণতা আসবে। আমার ক্লাস এবং তারপরে হচ্ছে প্র্যাকটিস। সো অবশ্যই সেটি চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই কথা বলেই আজকের আয়োজনের ইতি টানছি। আলহামদুলিল্লাহ, তোমরা পেরেছ, অনেকেই পেরেছ। একটি কথা বলি কি যে সফল আসলে সবাই হয় না। শুরু করে সবাই, শেষ পর্যন্ত সবাই লেগে থাকতে পারে না। দেখো এই গ্রুপে তোমরা কতজন রয়েছ, ১৫০০ বা তারও বেশি, কিন্তু শেষ পর্যন্ত কজন লাইভে থাকতে পারছো, কজনই বা এখান থেকে সত্যিকার অর্থে মূল রসদ নিতে পারবে। তোমরা যখন কেউ কেউ বলছো ক্লাসটা ভালো লাগছে, তখন জানো কি না কেউ কেউ আবার বিরক্ত হচ্ছে যে কেন তুই বলছিস ক্লাস ভালো লাগছে, ক্লাসটা লম্বা হয়ে গেছে না, 1 ঘন্টা পার হয়ে গেছে না, তুই বলবি ক্লাসটা বোরিং লাগছে। তোমার শত্রু তোমারই এই গ্রুপে আছে। তুমি ভালো করছো এটা কেউ চায় না। যা হোক, কারো কথায় কখনো কর্ণপাত করবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমাদের আরও একটি কথা বলি, প্রতিদিন শয়তানকে পরাজিত করার আমাদের কাছে অনেক মুহূর্ত আসে। প্রতিদিন তুমি শয়তানকে হাজারোবার পরাজিত করতে পারবে এবং এখান থেকে মজা নিতে পারবে। যেমন তুমি যখন লাইভটা শুরু করেছিলে, তখন যদি মনে করতে লাইভটা শুরু করেছি, শেষ আমি করেই ছাড়বো, মাঝে মাঝে আমার মনে হবে যে সম্ভব নয়, ছেড়ে দিই, তবু আমি লেগে থাকবো। ঠিক এটার মধ্যে দিয়ে শয়তান পরাজিত হবে। শয়তানকে একবার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যাবে। যারা পেরেছ, তোমাদের প্রত্যেকের জন্য দোয়া। সবশেষে যেটা লিখে আমরা উল্লাস প্রকাশ করতে চাই, আলহামদুলিল্লাহ, আমরা ভালো বোধ করতে চাই। সেটা কি? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা লিখবো আজকে জার্নি কত 10 ডান। এটা লিখতে পারাটা নিঃসন্দেহে কঠিন। যদি লাইভ ক্লাস করে কেউ তার পার্সোনাল প্রোফাইলে এটা লিখতে চায়, এটা নিঃসন্দেহে কঠিন, অনেক কঠিন। যারা যারা 10টা দিনই লিখতে পেরেছ আমাকে একটু জানাও তো আমার প্রিয় বন্ধুরা, দেখতে চাই তোমাদের। আর পুরো আয়োজনটা এনজয় করছো কিনা, একটু একটু করে আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কিনা, কনফিডেন্স তৈরি হচ্ছে কিনা, একটু আমাকে জানাবে। তোমাদের কমেন্টের দিকে নজর রেখে শেষ করছে আজকের আয়োজনটি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।